চারপাশ স্তব্ধ। সবার চোখ স্থির হয়ে গেছে এই দৃশ্যটায়। রায়ান, আরিয়ান, এমনকি সেরাজের লোকেরাও মাথা নিচু করে ফেলল। কেউ মুখ তুলে তাকালো না, কেউ কিচ্ছু বলল না। সবাই যেন এক একটা রোবট, দৃষ্টি নামিয়ে দাঁড়িয়ে থাকা যন্ত্রমানব। আয়ুব, ফাহিম, রিয়াদরা সবাই হাঁ করে তাকিয়ে রইল। তাদের চোখে বিস্ময়ের ঝড়। রাহিন ঠোঁট দিয়ে বাঁশির সুর তুলতে তুলতে একটু দূরে সরে গেল। আরিয়ান রাগে দাঁতে দাঁত চেপে ফুঁসতে লাগল। তার চোখ টকটকে লাল হয়ে উঠল। রায়ান নিজের হাতে ধরা ওয়াইনের কাঁচের বোতলটা শক্ত করে চেপে ধরল। মুঠোর ভেতরে ক্রমশ কাঁচ ফেটে উঠল। একটা জোরালো শব্দে বোতলটা ভেঙে চুরমার হয়ে গেল। বৃষ্টির শব্দে ফলে কেউ শুনতে পেল না সেই শব্দ। তার আঙুলে কাঁচ ঢুকে রক্ত গড়িয়ে পড়তে লাগল, কিন্তু সে নড়ল না। এমনভাবে দাঁড়িয়ে রইল যেন সে এখন একটা জীবন্ত আগ্নেয়গিরি। সেরাজ মিনিটখানেক পর সুমুর ওষ্ঠের ওপর থেকে নিজের ওষ্ঠ সরিয়ে বলল, এই মেয়েটা আমার বউ, শুধু কাগজে কলমে নয়, রক্তে, আত্মায়, ভালোবাসায়। এই মেয়েটার নামের শেষে আমার পদবী। এই মেয়ের শরীরের প্রতিটি ভাঁজে ভাঁজে আমার গভীর ছোঁয়া। যে চোখ ওর দিকে উঠবে, সে চোখ খুলে আমি মার্বেল খেলব। সে অচেতন সুমুকে দুই হাতে কোলে তুলে নিল। বউ আমার পবিত্র, তাই ওকে সাথে নিয়ে কোনো রক্তের খেলা খেলতে চাই না আমি। তবে তোদের সাথে আমার অন্য কোথাও অন্য রূপে দেখা হবে। কথাগুলো বলে ধীরে ধীরে দৃঢ় পায়ে বুক সোজা করে হাঁটতে লাগলো গাড়ির দিকে। চারপাশের কেউ কথা বলছে না, কেউ সাহসও করছে না কিছু বলতে। শুধু গাড়ির হেডলাইটের আলোয় দেখা যাচ্ছে একটা পুরুষ কিভাবে তার ভালোবাসাকে গোটা দুনিয়ার সামনে দাবি করে নিয়ে যাচ্ছে। আয়ুব, রাহিন, ফাহিমরা সবাই ছুটে গিয়ে উঠল অন্য গাড়িতে। বৃষ্টিতে ভেজা টানটান উত্তেজনায় জমে থাকা সেই স্পট যেন ধীরে ধীরে ফাঁকা হয়ে যাচ্ছে। সিরাজ সুমুকে বুকের মাঝে আগলে ধরে নিজের গাড়ির পিছনের সিটে বসল। শারবাজ দ্রুত ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দিল। গাড়ির ইঞ্জিন গর্জে উঠল। গাড়ির হেডলাইট বৃষ্টির ফোঁটার ভিতর দিয়ে পথ কেটে এগিয়ে গেল সামনে। এক এক করে সিরাজের সবগুলো গাড়ি স্পট ছেড়ে বেরিয়ে গেল। পেছনে রয়ে গেল দুই পুরুষ। একজন দাঁতে দাঁত চেপে দাঁড়িয়ে, আরেকজন রক্তাক্ত হাতে নীরবে দাঁড়িয়ে। তাদের চোখে একটাই প্রশ্ন, আজ হেরে গেলাম নাকি আজ যুদ্ধটা শুরু হলো? বৃষ্টি ভেজা রাত, চারদিকে অন্ধকার আর আলো মিশে তৈরি করেছে এক রহস্যময় সময়। সেরাজ সুমুকে বুকে জড়িয়ে রোলস রয়েসে উঠেছে। গাড়ি কিছু দূর যাওয়ার পর সেরাজ শীতল কণ্ঠে বলল, গাড়ি থামা শারবাজ। শারবাজ চোখ বুলিয়ে নিল রিয়ার ভিউ মিরারে। সেরাজের চোখে ঝড়। কোনো প্রশ্ন ছাড়াই ব্রেক কষল সে। গাড়ি থামতেই সেরাজ বলল, গাড়ির সেন্টার কনসোলের ড্রয়ারে আমার চেঞ্জ আছে, বের কর। শারবাজ হাত বাড়িয়ে খুলে ফেলল রোলস রয়েসের লুকোনো চেম্বার। সেখানে নিখুঁতভাবে গুটিয়ে রাখা আছে একটা কালো শার্ট, ব্ল্যাক ট্রাউজার, একটা ঘড়ি আর পকেট পারফিউম। জিনিসগুলো সেরাজের হাতে দিয়ে আর কোনো কথা না বলে শারবাজ গাড়ি থেকে নেমে গেল। সেরাজ চারদিক দেখল একবার। সে এক এক করে রোলস রয়েসের সব জানালা দরজা লক করে দিল। তারপর ধীরে লাইট অন করল। ভেতরের সাদা আলোর নিচে সুমুর মুখ যেন আরও ফ্যাকাশে লাগছিল। সেরাজ এক মুহূর্ত তাকিয়ে রইল তার ভালোবাসার নারীর দিকে। সুমুর ভেজা কপাল, কাঁপা ঠোঁট, অবচেতন চোখ সেরাজকে পাগল করে দিচ্ছিল। কিছু না বলেই সে ঝুঁকে একটা নীরব ঠোঁটের ছোঁয়া রাখল সুমুর কপালে। নিজের সামনে রাখা কাপড়ের ব্যাগ খুলে ভেতর থেকে একটা ঢিলেঢালা শার্ট আর কালো ট্রাউজার বের করল। এগুলো সেরাজের নিজের। বরাবরই তার গাড়িতে নিজের জন্য চেঞ্জ থাকে, যেগুলো আজ সুমুর জন্য ছিল। সে সুমুর ভেজা কাপড়গুলো খুলল, তোয়ালে দিয়ে গা শুকিয়ে পরিয়ে দিল বড় মাপের সেই শার্ট। সুমুকে চেঞ্জ করিয়ে দিয়ে সুমুর মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে একটা দীর্ঘশ্বাস ফেলল। নিজের শরীরের ভিজা শার্টটা খুলে ফেলল। শার্টটা সাইডে রেখে ধীরে ধীরে সুমুর দিকে তাকালো। সিরাজের বুকে তখনও ভিজে শার্টের ছাপ। সেই ভিজে শরীরেই সে সুমুর ঠান্ডা দুটো হাত নিজের উষ্ণ হাতে তুলে নিল। ধীরে ধীরে সে নিজের উন্মুক্ত বুকের সঙ্গে সুমুকে জড়িয়ে ধরল। সুমুর মাথাটা সিরাজের কলারের হাড়ে গিয়ে ঠেকল। সিরাজ চোখ বন্ধ করে ফিসফিস করে বলল, এভাবেই রাখবো তোমাকে সারা জীবন। গাড়ির লাইট অফ করে দিল সে। গাড়ির কাঁচ নামিয়ে জোর গলায় ডাক দিল শারবাজকে। শারবাজ উঠে এলো গাড়িতে। সিরাজ গম্ভীর মুখে বলল, গাড়ি স্টার্ট দে। শারবাজ চাবি ঘুরিয়ে গাড়ি চালু করল। ইঞ্জিন গর্জন করে ছুটল খান ম্যানশনের উদ্দেশ্যে। বাইরে তখন ঝরঝরে বৃষ্টি পড়ছে। আকাশটা কালো। বিদ্যুৎ মাঝে মাঝে ঝলক দিয়ে আলোকিত করছে চারদিক। খান বাড়ির সামনে এসে ধীরে থামল সেরাজের গাড়ি। গাড়ির গায়ে বৃষ্টির ফোঁটা পড়ে জানালার উপর ছন্দহীন শব্দ তুলছে। গাড়ি থামতেই দরজা খুলে গেল। সেরাজ নীরবে ঝুঁকে পড়ল সামনের সিটের দিকে। আলতো হাতে সে সুমুকে কোলে তুলে নিল। শারবাজ গাড়ি থেকে বেরিয়ে দরজা খুলে দিল। সেরাজ সুমুকে নিয়ে গাড়ি থেকে নেমে দাঁড়ালো। সুমুর মাথাটা সেরাজের বুকে হেলে আছে। সেরাজ এক মুহূর্তও দাঁড়ালো না। হালকা বৃষ্টির ফোঁটা ভিজিয়ে দিচ্ছিল তাদের দুজনকে। সেদিকে সেরাজের কোনো হেলদোল নেই। সে নির্বিকার। চেহারায় ছিল দৃঢ়তা আর গভীর একটা চিন্তার ছাপ। কে যেন তাকে ব্যথা দিচ্ছে, আর সেই ব্যথার মূলে রয়েছে সুমুর ক্লান্ত নিস্তেজ মুখটা। বাড়ির বিশাল গেট অটোমেটিক খুলে গেল। ভেজা পায়ের ছাপ রেখে রেখে সেরাজ হাঁটছিল
করিডোর পেরিয়ে নিজের রুমের দিকে। নিজের রুমের সামনে এসে ডান পা দিয়ে ধাক্কা মেরে দরজা খুলে ফেলল সে। ঘরের ভেতরে নরম আলো, রুমের প্রতিটা পর্দা বাতাসে উঠছে। রুমের দরজা বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গেই ঘরের উষ্ণতায় একটুখানি আরাম পেল সিরাজ। সে সুমুকে বিছানায় শুইয়ে দিল যত্ন করে। বাইরের বৃষ্টির শব্দ যেন জানালার কাঁচ ছুঁয়ে নেমে আসছে ভিতরের নিস্তব্ধতায়। সুমুকে বিছানায় শুইয়ে দিয়ে একবার সুমুর মুখের দিকে তাকালো সে। চোখ বন্ধ, ভেজা চুল ঘাড়ে ছড়িয়ে আছে, শরীরটাও ভেজা কাপড়ের ফলে কাঁপছে হালকা করে। মুহূর্তেই একটা অস্থিরতা ছড়িয়ে গেল সিরাজের বুক জুড়ে। সে দ্রুত নিজের ভেজা প্যান্টটা পাল্টে নিল, যেন তাড়াতাড়ি সুমুর যত্ন নিতে পারে। কাবার্ড খুলে একটানা খোঁজাখুঁজির পর নিজের একটা ধূসর টি শার্ট বের করলো, সাথে একটা ট্রাউজার। টি শার্ট আর ট্রাউজার নিয়ে বেডের কাছে এলো সে। বিছানায় বসে সুমুর গায়ে হাত রাখতেই টের পেল সুমুর ঠান্ডায় জমে যাওয়া শরীরটা কাঁপছে। সিরাজ নিঃশব্দে সুমুর পরনের ভেজা শার্টের বোতামগুলো খুলে ফেলল একে একে। চোখে কোনো প্রত্যাশা নেই, আছে শুধু একটা গভীর যত্ন, দায়িত্ব আর ভালোবাসা। ভেজা ট্রাউজারটাও সরিয়ে সাবধানে সুমুর গায়ে পরিয়ে দিল শুকনো টি শার্টটা। ট্রাউজারটাও গুছিয়ে পরিয়ে দিল ধীরে ধীরে। সারা সময়টায় সুমু কখনো একটু একটু কেঁপে উঠছিল, কখনো শ্বাসটা হালকা জোরে পড়ছিল। সিরাজ সুমুর চুলের ভেজা অংশ আলতো করে তোয়ালে দিয়ে মুছে দিল, ব্ল্যাঙ্কেট দিয়ে সুমুর সারা শরীর ঢেকে দিল। ভেজা জামাকাপড়গুলো ওয়াশরুমে রেখে এসে নিঃশব্দে সে সুমুর পাশেই বসল। একটু ঝুঁকে সুমুর কপালে গভীর স্পর্শ এঁকে দিল। বাইরের ঝরঝর বৃষ্টি তখনও থামেনি, কিন্তু ঘরের মধ্যে এক আশ্চর্য শান্তি, যেন পুরো দুনিয়া থেমে গেছে সুমুর নিঃশ্বাসের তালে। নিশুতি বৃষ্টির রাত পার করে ভোরবেলা যখন প্রথম আলো জানালার পাশে এসে দাঁড়ায়, তখন ঘরটা এক অন্যরকম কোমল আলোয় ভরে যায়। কাঁচের জানালায় জমে থাকা জলের ফোঁটাগুলো রূপলি হয়ে ঝিকমিক করছে। পেছনে ধীর লয়ে চলতে থাকা ঘড়ির টিকটিক শব্দ আর মাঝে মাঝে দূরে থেকে ভেসে আসা পাখির ডাক, সব মিলিয়ে যেন কোনো ছবির মতো শান্ত এক সকাল। সুমু ধীরে ধীরে চোখ মেলে তাকালো। চোখের পাতা এখনো কিছুটা ভার, ঠোঁটের কোণে ঘুম ভাঙা একটা হাসি। চারদিক দেখে বুঝে নিতে সময় লাগে একটু। নিজের গায়ে ব্ল্যাঙ্কেট জড়ানো, চুল শুকিয়ে গুছিয়ে রাখা, গায়ে পরা টি শার্ট আর ট্রাউজারে কারোর যেন চেনা গন্ধে ভরা। সুমুর কপালে এক ফোঁটা ঘাম জমেছে। শরীরটা একটু গরম মনে হচ্ছে তার, কিন্তু ভয়ের কিছু নেই, বরং চারপাশের উষ্ণতা তাকে অস্বস্ত করল। সুমুর চোখ গেল পাশে। সেখানে এক হাত গুটিয়ে চোখ বন্ধ করে মাথা ঠেকিয়ে বসে আছে সিরাজ। মুখে এক অদ্ভুত শান্তি, যেন রাত জেগে পাহারা দিয়েছে তার ভালোবাসাকে। সুমু ধীরে ধীরে উঠে বসল, চুলগুলো একটু এলোমেলো, মুখে হালকা ক্লান্তি। এক মুহূর্ত পরেই সিরাজের চোখ খুলে গেল। সেই একই তাড়াহুড়ো নেই আজ, বরং এক প্রশান্ত বিস্ময়ে বলে উঠল, সুইটহার্ট, ভালো লাগছে এখন? সুমু মাথা নেড়ে একটা মৃদু হাসি দিল। একটু কাঁপা গলায় চোখে তৃপ্তির দৃষ্টি নিয়ে বলল, আপনি সারা রাত জেগেছিলেন? সিরাজ প্রথমে কোনো উত্তর দিল না। সে সুমুর মাথায় হাত রেখে বলল, তোমাকে ছাড়া ঘুম হয়? একটা দীর্ঘ নিঃশ্বাস যেন দুজনের মাঝখানে ছড়িয়ে পড়ল। বাইরের তখন আলো আরও উজ্জ্বল হচ্ছে, পাখিরা জোরে গান গাইছে। সুমু ধীরে ধীরে সিরাজের কাঁধে মাথা রাখল। সিরাজ নিজের বাহুতে জড়িয়ে নিল সুমুকে। রোদটা জানালার পর্দা ছুঁয়ে বিছানায় ছড়িয়ে পড়েছে। চারদিকে একরাশা শান্তির আবরণ। সুমু গায়ে মোটা ব্ল্যাঙ্কেট জড়িয়ে বসে আছে সিরাজের কাঁধে মাথা রেখে। হঠাৎ সুমুর চোখের দৃষ্টি বদলে গেল। মুখটা কেমন স্থির হয়ে গেল, দৃষ্টি যেন জমে গেছে অনেক দূরে কোথাও। তার মনে কিছু একটা এসে ধাক্কা দিয়েছে, কোনো পুরনো স্মৃতি, কোনো অব্যক্ত ভাবনা, অথবা ভিতরের অনিশ্চয়তা। সে হঠাৎ করে উঠে দাঁড়ালো, বেড থেকে নেমে কয়েক কদম পিছনে সরে গেল। তার পায়ের শব্দ খুব হালকা, যেন না চাইতেই দূরত্ব তৈরি করছে। সিরাজ কিছুটা অবাক হয়ে তাকালো। সুমু? সুমু কোনো উত্তর দিল না। জানালার পাশে গিয়ে দাঁড়ালো, বাইরে তাকিয়ে রইল, যেন বাইরের নীল আকাশ, ভেজা গাছের পাতা আর দূরের রোদে চোখ রেখে সে কিছু একটা খুঁজছে। সিরাজ অনেকক্ষণ তাকিয়ে রইল তার দিকে, নিচু গলায় বলল, আই এম সরি সুইটহার্ট। সিরাজের কণ্ঠে কোনো রাগ নেই, আছে শুধু একরাশা বোঝাপড়া আর ক্লান্তি। দীর্ঘ এক নিঃশ্বাস ফেলে সে চুপচাপ উঠে দাঁড়ালো। বাড়তি কোনো শব্দ না করে ধীর পায়ে এগিয়ে এলো। সে ধীরে ধীরে সুমুর পিছনে গিয়ে দাঁড়ালো, খুব কাছে নয়, স্পর্শের কড়া থেকে এক ফোঁটা দূরে। তার চোখ সুমুর কাঁধে। তার সুমুকে জড়িয়ে ধরতে ইচ্ছা হলো। কোনো কথা ছাড়াই সে পেছন থেকে শক্ত করে সুমুকে জড়িয়ে ধরল। সিরাজের স্পর্শ চোখ বন্ধ করে অনুভব করল সুমু। সিরাজ সুমুর কাঁধের উপর থেকে একটুখানি টি শার্টটা সরিয়ে ঠোঁট ছোঁয়ালো। সুমুর চোখের পলক পড়ল না, গাল বেয়ে একটা ছোট্ট অশ্রুবিন্দু গড়িয়ে নামল। ঘরের মধ্যে আবার নিস্তব্ধতা নেমে এলো, কিন্তু এবার সেই নীরবতায় একটা অজানা অপেক্ষা আর একটা গভীর টানাপোড়েন জড়িয়ে রইল।
নিঃশব্দ ঘরের সেই মুহূর্তে একটা অদ্ভুত ভার এসে পড়ল দুটো মানুষের নিঃশ্বাসের মাঝে। সুমু একটাও নড়ল না। সেরাজের স্পর্শে তার শরীর কেঁপে উঠল না, বরং আরও নিস্তব্ধ হয়ে উঠল। যেন এই স্পর্শের মধ্যে কত না বলা কথা, ভাঙা বিশ্বাস, না পাওয়া স্বপ্ন জমে আছে। সেরাজ একটু সময় নিয়ে ধীরে বলল, তুমি দূরে চলে যাচ্ছ সুইটহার্ট। আমার থেকে নয়, নিজের থেকে। সুমুর ঠোঁট কাঁপছে। সে কিছু বলতে চায়, কিন্তু শব্দেরা গলায় আটকে গেছে। গিলতে চায় কান্নাটা, কিন্তু তার গলার গভীরে আটকে ফেলে এক বুক ভরা কষ্ট। সেরাজ আরেকটু কাছে এলো। তার কণ্ঠ এবার আরেকটু গভীর হলো। আমি ভুল করেছি, তুমি শাস্তি দাও, কিন্তু এভাবে নিজেকে সরিয়ে নিও না প্লিজ। সুমু চোখ বন্ধ করে একটু ঘাড় ঘরালো, যেন শুধু শোনার জন্য। তার গাল এখনও ভেজা। সেরাজ সুমুর মুখের পাশের পানির রেখায় আঙুল দিয়ে ছুঁয়ে দিল খুব ধীরে। সুমু মৃদু কণ্ঠে বলল, পরশরাতটা আপনি ভুলে গেছেন খান সাহেব? আমি তো সেই রাতেই পর হারিয়ে গেছি। সেরাজ কিছুক্ষণ চুপ করে রইল। তার কণ্ঠ আরও নরম হলো। সে অপরাধীর ন্যায় বলল, তুমি হারিয়ে যেতে পারো না, কারণ তুমি আমার হৃদয়ের ঠিক মাঝখানে আছো। আমি তো তোমাকে ছাড়া কিছু বুঝি না। তোমার কি সত্যি মনে হয় আমি সেই রাতে নিজের ইচ্ছে থেকে ওসব করেছি? সে সুমুকে মুখোমুখি করে দাঁড় করালো। দুহাত দিয়ে ধরে রাখল সুমুর কাঁধ। চোখে চোখ রেখে বলল, নিজের বেঁচে থাকার কারণটাকে আমি নিজ হাতে দূরে সরিয়ে দেব, এমনটা তুমি ভাবলে কিভাবে? সুমু এবার একটু নড়ল। তার চোখের কোণায় আবঝা একরাশ কোমলতা ভেসে উঠল। সে জবাব দিল না। জানালার বাইরের রোদটা ধীরে ধীরে সরে এসে ওদের গায়ে লাগল। নরম আলোয় দুটো মানুষ দাঁড়িয়ে রইল একটানা চুপ করে। এই নীরবতাই হয়তো তাদের মধ্যে সবচেয়ে বড় বোঝাপড়া। সেরাজের বুকে মুখ গুজে কিছুক্ষণ চুপ করে রইল সুমু। হঠাৎই সে কাঁপা কাঁপা গলায় ফিসফিস করে বলল, পরশরাতটা আপনি ভুলে গেছেন খান সাহেব? আমি তো সেই রাতেই পর হারিয়ে গেছি। সে চোখ তুলে তাকালো। চোখের মণি দুটো ফ্যাকাশে, যেন ভেতরের কোনো ভয় জেগে উঠেছে। সে ভীতু গলায় বলল, তারপর কিছু লোক আমায় মারতে চেয়েছিল। এরপর কি হয়েছিল আমি জানি না, কিছুই মনে নেই আমার। আমি এখানে আবার কিভাবে এলাম, কখন এলাম, কিছুই জানি না আমি। সুমুর কণ্ঠ ভারী হয়ে এলো। চোখের কোণা আবার ভিজে উঠল। সে খুব কষ্টে কান্নাটাকে গিলে বলল, আমি শুধু জানি অনেক অন্ধকারের মধ্যে দিয়ে এসেছি আমি, কিন্তু কিভাবে ফিরলাম আপনি আমাকে বলুন। সেরাজ পুরো স্তব্ধ। তার মুখ কঠিন হয়ে এলো, কিন্তু চোখে জমে উঠল যন্ত্রণার ছায়া। সে সুমুকে ছেড়ে দিয়ে মেঝের ওপর হাঁটু মুড়ে বসল। সুমুর পেটের ওপর ঠোঁট ছুঁয়ে প্রসঙ্গ পাল্টে বলল, আমার চ্যাম্পরা আসছে সুইটহার্ট। হঠাৎ সেরাজের চোখ গেল সুমুর হাতের দিকে। সেরাজ স্তব্ধ হয়ে বসে থাকল। সুমুর হাতে কাটা দাগটা যেন তার চোখে আগুনের মতো জ্বলে উঠল। হঠাৎ বুকের ভেতর থেকে এক অজানা কাঁপুনি উঠল তার। শরীর কাঁপছে, নিঃশ্বাস আটকে আসছে। গলা থেকে এক ফিসফিস কণ্ঠ বেরিয়ে এলো তার, তোমার হাত আমার জন্য? সে যেন বিশ্বাসই করতে পারছে না। নিজের হাতের দিকে তাকালো। অকস্মাৎ পাগলের মতো উঠে দাঁড়ালো। বেড সাইড টেবিল থেকে একটা ধারালো ছুরি তুলে আনলো। হাতে ধরে কেঁপে কেঁপে সুমুর সামনে আবারও হাঁটু মুড়ে বসে গেল। ছুরিটা সুমুর মুঠোয় গুজে দিয়ে কেঁপে ওঠা গলায় বলল, নাও নাও এই ছুরি, আমাকে আঘাত করো। আমি তোমায় আঘাত করেছি, আমি যে নিজের কলিজাকে ছেড়ো খেলেছি। শব্দগুলো অস্পষ্ট হয়ে গেল তার, তবে কঠোর মনের শক্ত মানুষ বিধায় চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল না তার। সে অপরাধীর ন্যায় আবারও বলল, তুমি চাইলে এই ছুরি আমার গলায় চালাতে পারো বা বুকের মধ্যে চালাতে পারো। আমি আর পারছি না সুইটহার্ট, আমি বাঁচতে পারছি না, আমার শ্বাস বন্ধ হয়ে আসছে। সুমুর হাত টেনে ছুরিটা গলার কাছে নিয়ে গেল নিজেই। আমি তো তোমাকে মেরেই ফেলেছিলাম প্রায়। আমি আমার পৃথিবীটাকে নিজেই শেষ করে দিয়েছি। এখন আমাকে শেষ করো প্লিজ, আমাকে মেরে দাও। এই যন্ত্রণা, এই মৃত্যু যন্ত্রণা থেকে আমায় মুক্তি দাও। সুমুর মধ্যে যেন সমস্ত বাঁধ ভেঙে গেল। সে ছুরিটা ঝটকা দিয়ে ফেলে দিল মেঝেতে। সে মেঝেতে বসে দুই হাতে সেরাজের মুখটা ধরে বলল, না না, আপনি এসব বলবেন না খান সাহেব, প্লিজ এসব বাজে কথা বলবেন না। সুমুর কণ্ঠ ভেঙে এসেছে, চোখ ঝপসা হয়ে এসেছে। সেরাজের গলা জড়িয়ে ধরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকল সুমু। সেরাজ সুমুকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, আমি নিজের হাত দিয়ে তোমার গায়ে আঘাত করেছি। আমি কেমন পুরুষ যে রাগের মাথায় নিজের স্ত্রী হোক বা একজন মহিলার সাথে ঠান্ডা মাথায় আচরণ করতে পারি না। আমি মানুষই না, আমি তো পশুও না, আমি একটা অভিশপ্ত নীচ জঘন্য মানুষ। আমি তো মরারও যোগ্য না। একটা শুকনো হাসি এলো সেরাজের ঠোঁটের কোণে। নরম দৃষ্টিতে সুমোর দিকে তাকিয়ে দেখল। ঠোঁটে কোণে হাসিটা নিয়ে আবারও বলল, ছুরিটা একটু চালিয়ে দাও না সুইটহার্ট, যেন আমি শেষ হয়ে যাই, যেন আমি চোখের সামনে তোমার যন্ত্রণা মাখা মুখটা না দেখি আর। আমি যে নিজেকে ক্ষমা করতে পারবো না কোনোদিন। সুমু ফুপিয়ে উঠল, মাথা নিচু করে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকল। সেরাজ সুমুর মাথায় ঠোঁট ছুঁয়ে বলল, একে তো বউকে আঘাত করে পাপের শেষ নেই আমার, এখন আবারও বউ আমার কাঁদছে।
এত পাপের শাস্তি কি আমি সহ্য করতে পারবো? মৃত্যু কি পারবে এই পাপের যোগ্য শাস্তি হতে? তাহলে তুমি আমাকে মৃত্যু দাও। সুমুর সামনে তখন আর শক্তিশালী সিরাজ খান নেই, আছে এক ছিন্ন ভিন্ন ভেঙে যাওয়া, বুকের ভেতর আগুনে পোড়া এক অসহায় পুরুষ, যে নিজের ভালোবাসার মানুষটার কাছে মরণ ভিক্ষা চাইছে। ঘরের বাতাস ভারী হয়ে গেল। তাদের কথার মাঝে শুধু একটানা ফুপিয়ে ফুপিয়ে কাদার শব্দ ভেসে আসে। সুমু মাথা তুলে কাঁপা গলায় বলল, আপনি এসব বলবেন না খান সাহেব। আপনি ভাবছেন আমি কষ্ট পেয়েছি? না খান সাহেব, আমি আপনাকে জানি, আপনি এসব ভাববেন না। সব কিছু ঠিক আছে, আমি ঠিক আছি, আমি আছি আপনার পাশে, আমি কষ্ট পাইনি। সিরাজ একটুও নড়ল না। হঠাৎ দরজায় নক পড়ল। সুমু চমকে উঠল, উঠে দাঁড়াতে গেল। সিরাজ সুমুর হাত ধরে বেডে বসিয়ে দিয়ে বলল, থাকো, আমি দেখছি। বেডের ওপর থেকে ওড়নাটা নিয়ে ভালো করে সুমুর গায়ে জড়িয়ে দিল। একবার চেয়ে দেখল সুমুকে, ভাঙা একটা হাসি ঠোঁটে টেনে নিল। নিজেই গিয়ে দরজা খুলে দিল। দরজার ওপাশে দাঁড়িয়ে বাড়ির প্রতিটা মানুষ। দরজা খোলার সাথেই অনন্যা খাতুন ছুটে ভেতরে ঢুকে এলো। সুমু মামুনি! তিনি সুমুকে জড়িয়ে ধরে কেঁদে উঠলেন। ঈশিতাও ছুটে এসে সুমুর পাশে বসল। শাহাবাদ সাহেব এসে সুমুর মাথার হাত রেখে অনন্যা খাতুনকে চোখ দিয়ে শান্ত থাকতে বললেন। তিনি মায়াভরা কণ্ঠে বললেন, এখন থেকে নিজের খেয়াল রাখবে বেশি বেশি। আর আমার ছেলে তোমাকে কিছু বললে আমাকে এসে বলবে, আমি শাস্তি দেব আমার ছেলেকে। শাহাবাদ সাহেবের কথার মধ্যে অনন্যা খাতুন সিরাজকে বাইরে টেনে আনলেন। তিনি সিরাজের দিকে তাকিয়ে আদেশের সুরে বললেন, খান পরিবারের বউয়ের দিকে হাত বাড়ানোর যে সাহস করেছে, তার কলিজার ওজন আমি নিজে মেপে দেখতে চাই। তার নাম ঠিকানা গোত্র সব মুছে ফেল। আমার পুত্রবধূর চোখে এক ফোঁটা পানির মূল্য রক্ত দিয়েই দিতে হবে। সিরাজ মাথা তুলে তাকায়, চোখ লাল তার। অনন্যা খাতুন রাগীশ্বরে বললেন, এই অপমান আমি সইব না। এই ঘরের বউয়ের চোখের জল আমি সইব না। তুই ওই নোংরা রাস্তার কুকুরটাকে আমার পায়ের নিচে এনে ফেল। ওর কলিজা ছিঁড়ে বের করে এনে দিবি। আমি নিজের হাতে মেপে দেখব এত সাহস কার হলো যে খান পরিবারের দিকে তাকায়। এই পরিবারের কারো দিকে হাত বাড়ালে তাকে মরণ ঘরে পৌঁছে দিতে কত সময় লাগে সেটা দেখিয়ে দে। আমার আদেশ, কোনো মাফ নেই, কোনো ক্ষমা নেই। দয়া দেখাস না, একটুও না। এই পরিবারের বউয়ের দিকে হাত বাড়ালে কেউ ছাড় পায় না, সেটা বুঝিয়ে দে। সিরাজের চোখের পাতা কাঁপছে। সে দাঁতে দাঁত চেপে মাথা নত করে বলল, তার কলিজা ছিঁড়ে আমি তোমার পায়ের নিচে এনে ফেলব মম। তুমি আদেশ দিয়েছ, রক্তের বন্যা বয়ে যাবে এবার। অনন্যা খাতুন মাথা নাড়লেন। ছেলের দিকে তাকিয়ে বাঁকা হেসে বললেন, এটাই চাই, সবাই দেখুক খান পরিবারের রক্ত কিভাবে জ্বলে ওঠে। ঘরের ঠিক মাঝখানে চেয়ারটায় বসে আছে রাইয়ান চৌধুরী। পায়ের নিচে এলোমেলো পড়ে আছে সিগারেটের ছাই, ভাঙা কাচের টুকরো আর একটা ফেলে দেওয়া হুডি। ডান হাতে হুইস্কির একটা আধভর্তি বোতল, আঙুলের ফাঁকে ফাঁকে গ্লাসের গায়ে টোকা মারছে টুকটাপ শব্দ তুলে। বাঁ হাতটা চেয়ারের হাতলে ঝুলে আছে অলসভাবে। চেয়ারে বসে ধীরে ধীরে ঘুরছে সে, একবার সামনে একবার পেছনে। চোখে একটা অদ্ভুত নিষ্ঠুর খেলা, ঠোঁটের কোণে হালকা বাঁকা হাসি। ঘরের একপাশে পিলার ঘেঁষে দাঁড়িয়ে আছে মাহিন। চোখ মুখ ঘামে ভিজে, কাপা কাপা চোখে চেয়ে আছে রাইয়ানের দিকে। বসের পরবর্তী পদক্ষেপ বোঝার আপ্রাণ চেষ্টা তার। রাইয়ান একটা দীর্ঘনিশ্বাস ফেলে হুইস্কির বোতলটা ঠোঁটে তুলল। ছোট্ট একটা চুমুক দিয়ে গলা ছেড়ে গাঢ় এক গলা হাসি দিল। হাতের ঘড়িতে সময়টা চেক করে নিল। রাইয়ান নরম গলায় ঠোঁটের কোণে ব্যঙ্গের হাসি নিয়ে বলল, তুই ভাবছিস আমি এখন কি করব, তাই তো মাহিন? মাহিন গলা স্বর খুঁজে পেল না। শুকনো ঠোঁট কামড়ে চুপ করে রইল। রাইয়ান আবার বোতল হাতে ঘুরতে থাকে চেয়ারটায়। একসময় থেমে গিয়ে সামনে ঝুঁকে পড়ে বোতল দিয়ে ছোট্ট শব্দ তুলল। মাহিন শুকনো গলায় বলল, হঠাৎ করে আপনার প্ল্যান চেঞ্জ করার কারণ বুঝলাম না বস। রাইয়ানের ঠোঁটের কোণে আবারও ঠান্ডা একটা হাসি খেলে গেল। বাঁ হাত দিয়ে হুইস্কির বোতল টেবিলের উপর রাখল ঠাক শব্দ তুলে। চেয়ারের হাতল ধরে উঠে দাঁড়ালো। ধীরে ধীরে কয়েক পা মাহিনের দিকে এগোল। চারপাশে থাকা সকল পাহারাদার সতর্ক হয়ে দাঁড়ালো। রাইয়ান মাহিনের চোখ বরাবর মুখটা নামিয়ে আনল। চোখে তীক্ষ্ণ বিদ্ধ করা দৃষ্টি নিয়ে নরম গলায় ঠান্ডা হেসে বলল, কিছু পেতে হলে কিছু দিতে হয়। সব কিছু আমার ইচ্ছা মতোই চলছে, বেশি না, আর 2 ঘন্টা, তারপর দেখ কি হয়। রাইয়ান সোজা হয়ে দাঁড়ালো। আবার ধীরে পায়ে পায়ে নিজের চেয়ারটায় ফিরে গেল। বোতলটা তুলে নেড়ে নেড়ে দেখল। মৃদুস্বরে ফিসফিস করে বলল, আই নো তোমার অনেক কষ্ট হবে, বাট আমাকে এটা করতেই হতো। সে পকেট থেকে ফোন বের করে স্ক্রিনের ওপর ভেসে থাকা একটা ঘুমন্ত মায়াবী মুখ দেখে তাকিয়ে রইল, যেন প্রাণ ভরে কাউকে দেখছে। ঘরটা আলোয় ভরা। বাইরে দুপুরের ঝিম ধরা রোদ। রুমের ভেতর সুমু বিছানার মাথে গুটিসুটি হয়ে কাঁপছে। পেটের ওপর 2 হাত চেপে ধরে রেখেছে। মুখ ফ্যাকাশে তার, ঠোঁট কামড়ে ধরে যেন কষ্ট চেপে রাখার চেষ্টা করছে, কিন্তু পারছে না। হঠাৎ একটা কান্নার আওয়াজ ছড়িয়ে পড়ল। সিরাজ দরজা ঠেলে রুমে ঢুকল। হাতে খাবার ভর্তি ট্রেটা বেডসাইড টেবিলের উপর রেখে ছুটে গেল সুমুর কাছে। সিরাজের গলা কাঁপছে। সে পাশে বসে সুমুর হাত ধরে বলল, সুইটহার্ট, কি হয়েছে? কাঁদছ কেন? কোথাও ব্যথা করছে? প্লিজ আমাকে বলো। সুমু 2 হাত পেটের ওপর চেপে ধরে কাঁদতে কাঁদতে অনেক কষ্টে বলল, আমার পেটটা অসম্ভব ব্যথা করছে। আমি মরে যাব খান সাহেব, আমি সহ্য করতে পারছি না। আমার বেবিটার কিছু হবে না তো খান সাহেব? আমাকে বাঁচান, আমার বেবিটাকে বাঁচান।
সেরাজ শিউরে উঠে সুমুকে টেনে বুকে জড়িয়ে ধরল। চোখ ফেটে পানি আসতে চাইছে, কিন্তু নিজেকে সামলে নিল সে। ভাঙা গলায় বলল, না, কিছু হবে না, আমি আছি, আমি কিছু হতে দেব না তোমাদের, কিছু হবে না আমাদের বেবির, কিছু না, আমি থাকতে কিছু হবে না তোমাদের। সুমুর কান্নার আওয়াজ শুনে সকলে ছুটে এলো। অনন্যা খাতুন আর আফিয়া খাতুন সুমুর কাছে এগিয়ে গেল। অনন্যা খাতুন চিন্তিত কণ্ঠে বলল, কি হয়েছে মামনির? এইভাবে কাঁদছে কেন? সুমু মামনি, কোথায় সমস্যা হচ্ছে তোমার? সিরাজ কাঁপা গলায় চিৎকার করে বলল, গাড়ি বের করো, সুমুকে এখনই হসপিটালে নিতে হবে। সবার মুখে আতঙ্ক। সারবাজ নিচে দৌড়ে গেল গাড়ি বের করতে। আফিয়া খাতুন ফিসফিস করে সুরা পড়তে লাগলো। সুমু ছটফট করছে, মুখ লাল হয়ে গেছে, তার নিঃশ্বাস কাঁপছে। সিরাজ তাকে কোলে তুলে বেরিয়ে গেল রুম থেকে। বাইরে তখন বিকালের শান্ত পরিবেশ। মেঘলা আকাশের নিচে শহরটা এখনো একটু হলেও চুপচাপ। হাসপাতালের করিডোরের বাতিগুলো ফ্যাকাশে। সিরাজ বসে আছে চুপচাপ, তার চোখে লালচে ছাপ, মুখে ক্লান্তি আর হৃদয়ের ভেতর টানা এক অস্থিরতা। হাসপাতালের সাদা দেওয়ালগুলো যেন তার বুকের ভার আরও বাড়িয়ে দিচ্ছে। ভেতরের আইভি চলমান কক্ষে শুয়ে আছে সুমু, ঘুমন্ত আর নিঃশব্দ অবস্থায়। ফর্সা মুখটা ফ্যাকাশে, ঠোঁটের কোণ শুকিয়ে গেছে, হাতে স্যালাইনের পাইপ ঢোকানো। চোখের পাতাগুলো ভারী, যেন হাজার ফোঁটা অশ্রু জমে আছে সেখানে। পাশে মেশিনের টিকটিক শব্দ সুমুর বেঁচে থাকার প্রমাণ দিচ্ছে। সিরাজ বারবার জানালার পাশে গিয়ে দাঁড়ায়, আবার ফিরে আসে। নার্স মাঝে মাঝে ভেতরে যাচ্ছে, কিছু জিজ্ঞেস করছে, আবার বেরিয়ে আসছে। সিরাজ চাতক পাখির মতো সুমুর কেবিনের দিকে তাকানো। খানবাড়ি আর চৌধুরী বাড়ির প্রতিটা সদস্য ইতিমধ্যে হসপিটালে উপস্থিত। সুমু প্রথম দিকে সকলের পছন্দের তালিকায় না থাকলেও এখন সকলের ভালোবাসা আর পছন্দের শীর্ষে। আরিয়ান চৌধুরীও এসেছিলেন, কিন্তু সিরাজ তাকে ঢুকতে দেওনি। সারবাজরা সকলকে বুঝিয়ে বাড়িতে পাঠিয়েছে, কিন্তু অনন্যা খাতুন, শাহবাজ খান, রিয়াজ, ফিরোজা আর ঈশিতাকে অনেক চেষ্টা করেও বাড়িতে পাঠানো সম্ভব হয়নি। সকলে খানবাড়ির বউ আর বংশধরের ভালো খবরের অপেক্ষায়। সুমুর কেবিন থেকে ডাক্তার বেরিয়ে এলো, সকলে তার কাছে এগিয়ে গেল। ডাক্তার সকলকে উপেক্ষা করে সিরাজের সামনে গিয়ে দাঁড়ালো। সিরাজ তাকিয়ে রইল ডাক্তারের দিকে। চিন্তার কিছু নেই, শরীর দুর্বল, মানসিক চাপও ছিল, কিন্তু এখন সেফ। কেবল ওনাকে মানসিক শান্তি দিতে হবে, এই মুহূর্তে সেটা সবচেয়ে বেশি জরুরি। সিরাজ মাথা ঝাঁকালো, কিন্তু নিজের ভিতরের অপরাধবোধটা যেন আরও গভীরে গিয়ে বসেছে। সে ভরসা পেল না ডাক্তারের কথায়। সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে বলল, আমার কেন জানি সবকিছু ঠিক লাগছে না, আপনি কি কিছু লুকাচ্ছেন? মিস্টার খান, আগে জানতাম নারীরা কোনো ভালো খারাপ কিছুর পূর্বে ইঙ্গিত পায়। আজ আপনাকে দেখে বুঝলাম পুরুষরাও বুঝতে পারেন। আমার সাথে একটু আসবেন? সিরাজ চমকে উঠল। সে এক মুহূর্ত দেরি না করে হাঁটতে শুরু করল ডাক্তারের পেছনে। দুজনে কেবিনে ঢুকে গেল। ডাক্তার বসতে বলল, কিন্তু সিরাজ দাঁড়িয়েই থাকল। বলুন ডক্টর, কি হয়েছে? ডাক্তার একটু দম নিয়ে বললেন, সুমু ভাবি, ওনার মিসক্যারেজ হয়েছে, বেবিটা বাঁচেনি, আর তাছাড়া উনি মেবি বেবি নষ্ট করার জন্য মেডিসিন নিয়েছিলেন। সিরাজ মুহূর্তেই রেগে গেল। রাগীশ্বরে বলল, আপনার মাথা ঠিক আছে? কি বাজে কথা বলছেন? আপনার কোনো আইডিয়া নেই ওই বেবিটার জন্য কতটা এক্সাইটেড ছিল? দেখুন মিস্টার খান, আমরা ওনার অনেকগুলো টেস্ট করিয়েছি, আর তাতেই ধরা পড়েছে। রিপোর্ট তো আর ভুল বলবে না। আপনার কপাল ভালো যে আপনি একজন মেয়ে, নয়তো এখানেই এই মুহূর্তে আপনার লাশ ফেলে দিতাম। কাম ডাউন মিস্টার খান, আগে আমাকে পুরোটা শেষ করতে দিন। সময় যেন থেমে গেছে। সিরাজের ঠোঁট কাঁপছে, চোখ স্থির, অথচ ভেতরটা থর থর করে কাঁপছে। আপনি এসব কি বলছেন ডক্টর? ডাক্তার চোখ নামিয়ে বললেন, আমি দুঃখিত মিস্টার খান। পেছনে হেলে দেওয়ালে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে রইল সিরাজ। গলা দিয়ে আওয়াজ বের হয় না, শুধু নিঃশ্বাসে ব্যথা প্রকাশ পায়। কিন্তু ডাক্তার তখনও থামেননি। আরও একটা ব্যাপার আছে, এটা আরও সিরিয়াস। সিরাজের কণ্ঠ যেন ভেঙে এলো। আরও কি? ডাক্তার আসতে বললেন, আমরা আলট্রাসোনোগ্রাফি করার সময় দেখতে পাই আপনার ওয়াইফের ইউটেরাসে একটি টিউমার আছে। জায়গাটা খুব সেন্সিটিভ। সিরাজের মুখে এবার ভয় জমে গেল। সে কাঁপা গলায় বলল, কি বললেন? টিউমার? ডাক্তার মাথা নাড়লেন। যদি এটা আগে ধরা না পড়ত এবং উনি গর্ভটা রাখতে চাইতেন, তাহলে ভবিষ্যতে মা এবং সন্তান দুজনেরই জীবন হুমকে মুখে পড়ত। এক অর্থে এই মিসক্যারেজটা তাকে বাঁচিয়েছে। সিরাজ সামনে এগিয়ে এসে চেয়ারে বসে পড়ল। মাথা দু হাতে চেপে ধরে বলল, সেটা আমি ওকে কিভাবে বলবো ডক্টর?
ওকে এখানে আনার সময় আমি কথা দিয়েছিলাম ওর আর আমাদের বেবির কিছু হতে দেব না আমি। ডাক্তার খুব ধীরে বললেন, একজন মা তার সন্তানের জন্য নিজের জীবনও দিতে প্রস্তুত থাকে। এই অবস্থায় আপনি ছাড়া কেউ তাকে বোঝাতে পারবেন না। তাছাড়া ভয় নেই, ঠিকমতো অপারেশন করতে পারলে আপনারা 1 বছর পর আবারও বেবি নেওয়ার প্ল্যানিং করতে পারবেন। কথাটা শোনার পর আমার স্ত্রীর যা অবস্থা হবে সেটা আমি সহ্য করতে পারবো না ডক্টর। তুমি কি খুব ভালোবাসো আপনার স্ত্রীকে? ভালোবাসি এই শব্দটা ওর জন্য ছোট। ওকে আমি শুধু ভালোবাসি না, ও আমার বুকের বাঁ পাশটায় থাকা জীবনটা, ওর নিঃশ্বাসের হিসাব রাখি আমি। ওই মানুষটাকে দেখলে আমার রাগ থেমে যায়। হাত শক্ত হয়ে এলেও ওর চোখের দিকে তাকালে সেই হাত নরম হয়ে যায়। আমি যদি কখনো মরেও যাই, তবু ওর হাতটা যদি অন্য কেউ ধরতে চায়, আমার আত্মা কাঁপবে। এই পৃথিবীতে যতটা গভীরভাবে একজন পুরুষ কাউকে ভালোবাসতে পারে, তার চেয়েও লক্ষ কোটি গুণ বেশি আমি আমার স্ত্রীকে ভালোবাসি। তাই ভালোবাসি বললে কম বলা হয়, আমি ওতে বাঁচি। ডাক্তার মুগ্ধ হয়ে তাকিয়ে রইল সিরাজের দিকে। সিরাজ আবারও বলল, আমি কখনো ওকে বলি না, কিন্তু প্রতিটা দিন প্রতিটা রাতে ওর মুখটা না দেখে আমি ঘুমাতে পারি না। ও যদি একদিন না হাসে, আমার সব কিছু থেমে যায়। অনেক কিছু হারিয়েছি জীবনে, কিন্তু ওকে পেলাম বলেই জীবনটার হিসেব মিলে গেল। ডাক্তার হালকা হেসে বললেন, আমি যতদূর জানি আপনি খুব চুপচাপ মানুষ, কখনো কাউকে নিয়ে মুখ খোলেন না। আজ যখন বললেন মনে হচ্ছে আপনি শুধু ভালোবাসেন না, আপনার স্ত্রীকে ভালোবাসা আপনার পেশা হয়ে গেছে। আপনার স্ত্রীর কপাল খুব ভালো, ওনার মতো এতটা গভীর ভালোবাসা পায় কজন? সিরাজ থেমে রইল কিছু সময়। সে তীব্র অথচ স্থির দৃষ্টিতে তাকিয়ে বলল, ভুল বললেন ডক্টর, ওর কপাল ভালো না, আমার কপাল ভালো। ও এমন একটা মেয়ে যে আমার জীবন ছুঁয়ে গেছে। আমি রাগী হতে পারি, জেদি হতে পারি, কিন্তু ওর সামনে আমি কিছুই না। ও একমাত্র মানুষ যে আমাকে ভালোবাসতে শিখিয়েছে। ও আমার স্ত্রী না হলে হয়তো আমি এখনো পাথরই থাকতাম। ও আমাকে মানুষ বানিয়েছে, আর ওর জন্যে আমি পুরো দুনিয়ার বিরুদ্ধে যেতে রাজি। সোজা কথা, আমি সিরাজ খান, আর আমার অস্তিত্বে সুমাইয়া জাহান গেথে আছে। ব্যাস, এইটুকুই যথেষ্ট। রিপোর্টটা হাতে নিয়ে সিরাজ কেবিন থেকে বেরিয়ে গেল। কেবিন থেকে বেরিয়ে আসার সময় সিরাজ আর আগের মতো রইল না, যেন সেই সিংহ পুরুষ হারিয়ে গেছে। সে যেন এখন একটা খালি খোলস, যার ভেতরে বিসর্জিত হয়েছে শব্দ, শক্তি আর সাহস। হাসপাতালের করিডোর তখনও ফ্যাকাশে আলোয় ঢাকা, কিন্তু সিরাজের চোখে শুধু অন্ধকার। সে ধীরে ধীরে হাঁটছে, কিন্তু প্রতিটি পদক্ষেপ যেন তাকে 100 বছরের পথের সমান অনুভূতি দিচ্ছে। সুমুর কেবিনের সামনে সকলে দাঁড়িয়ে। সুমুর অবস্থায় কথা শুনে অনন্যা খাতুন, শাহবাজ খান, রিয়াজ, শাহরুখ আর ফিরোজাকে বাড়িতে পাঠানো হয়েছে। সিরাজকে দেখে শারবাজরা কাছে এলো। সিরাজ সকলকে উপেক্ষা করে দরজা ঠেলে সুমুর কেবিনে ঢুকল। শারবাজ কিছু বলতে নিলে আয়ুব চোখের ইশারায় থামিয়ে দিল তাকে। কেউ বুঝতে পারছে না সিরাজের বিষণ্ণতার কারণ। সিরাজ কেবিনে ঢুকে ভেতর থেকে দরজা লক করে দিল। সুমু তখনও ঘুমে বিভোর। সিরাজ চেয়ারে বসে পড়ল, ফাইলটা টেবিলের ওপর রাখল। চোয়াল শক্ত তার, ভেতরের কষ্ট যেন রক্তে ছড়িয়ে গেছে তার। সে সুমুর হাতে হাত রাখল। স্যালাইনের পাইপে বেনামা ফোঁটার মতো তার চোখের কোণে জমে থাকা কষ্টগুলো এবার গলে পড়তে চাইছে। সে ধীরে ফিসফিস করে বলল, তোমার খান সাহেব এবার তোমার জন্য শেষ হয়ে যাচ্ছে সুইট হার্ট। তুমি যখন চোখ খুলবে তখন আমি তোমাকে আর একটা কথাও মিথ্যে বলতে পারবো না, কারণ তুমি নিজেই বুঝতে পারবে তোমার। থেমে গেল তার কণ্ঠ। মাথাটা সুমুর পাশে বিছানায় রেখে নিঃশব্দে চোখ বন্ধ করে রাখল সে। একটু সময় নিয়ে সে আবারও বলল, আমি জানি না তুমি আর কখনো হাসবে কিনা, তবে আমি প্রতিদিন নিজেকে ঘৃণা করব যদি তোমার মুখে আবার সেই পুরনো স্নিগ্ধ হাসিটা না দেখি। কিন্তু আমার কিছু করার নেই, কারণ এই সিরাজ খানের কাছে সুমাইয়া জাহানের থেকে বেশি গুরুত্বপূর্ণ আর কিছু না। টেবিলের উপর রাখা ফাইলের নিচে বেরিয়ে আছে একটুখানি রিপোর্টের লেখা অংশ। সিরাজ সেটা হাতে নিয়ে আবারও দেখে। ডাক্তারি এক একটা শব্দ এখন তার বুকে ধারালো ছুরির মতো জখম করছে। সে হালকা ঠোঁট নেড়ে পড়তে শুরু করল। এন্ডোমেট্রিয়াল টিউমার, পোস্টেরিয়ার ওয়াল, আর্লি স্টেজ বাট হাই সেন্সিটিভিটি, ইমিডিয়েট মেডিকেল অ্যাটেনশন রিকোয়ার্ড। ফাইলটা বন্ধ করল সে। আকাশের সূর্যটা তখন ধীরে ধীরে নরম হয়ে সোনালি হচ্ছে। জানালার ফাঁক গলে সূর্যের আলো এসে পড়ল সুমুর কপালে। হাসপাতালের জানালার পর্দা একটু নড়ল। হালকা রোদ এসে পড়ল বেডের পাশে সাদা চাদরে। মনিটরের একটানা শব্দ হচ্ছে। সুমু ধীরে ধীরে চোখ মেলে তাকালো। খান সাহেব? সিরাজ নিজেকে গুছিয়ে বসল, যেন কেউ নিঃশ্বাস আটকে রেখেছিল অনেকক্ষণ। সুইট হার্ট? সিরাজের কণ্ঠ কেঁপে উঠল। সুমু তার দিকে তাকালো। ধোঁয়াশা চোখে, মুখে ফ্যাকাশে ছায়া তার। সে বোঝার চেষ্টা করছে সবটা,
আমি কোথায়? সিরাজ সুমুর কপালে হাত রাখল, স্বর শান্ত রাখার চেষ্টা করল। তুমি হসপিটালে। সুমুর চোখের কোণে অজানা কষ্ট। সে কিছু বলতে চাইছে, কিন্তু গলার মধ্যে যেন শব্দ আটকে যাচ্ছে। আমার বাচ্চা? একটা কাঁপা প্রশ্ন। সিরাজ চুপ, তার মুখের অভিব্যক্তি কঠিন, গলা শুকিয়ে আসছে। সে উঠে দাঁড়ালো, জানালার দিকে হাঁটল। জানালার দিকে মুখ করে দাঁড়িয়ে বলল, ডাক্তাররা বলেছে এখন শুধু তোমার সুস্থ হওয়াটাই সবচেয়ে বেশি জরুরি। আমার বাচ্চা কোথায়? সিরাজ পেছন ফিরে না তাকিয়ে বলল, সেটা ছিল আমাদের স্বপ্নের শুরু। সুমু সোজা প্রশ্ন করল, আর এখন? এখন তুমি আমার বেঁচে থাকার একমাত্র কারণ। সুমু আস্তে করে উঠে বসল। হঠাৎ সে কিছু একটা অনুভব করল। বা হাতটা সে ছোঁয়ালো তার স্পর্শকাতর স্থানে। হাতটা চোখের সামনে আনতেই সে চিৎকার করে উঠল। সিরাজ দৌড়ে এলো সুমুর কাছে। সে সুমুর কাঁপা শরীরটা নিজের বুকে জড়িয়ে ধরল। সে কিছু বলতে চাইল না, কারণ এই মুহূর্তে সব শব্দ যেন বড্ড বেমানান। সুমু কাঁদতে কাঁদতে বলল, চুপ করে আছেন কেন? বলুন না কিছু। সিরাজ ঠোঁট কামড়ে ধরল। তার মুখে কোনো প্রতিশ্রুতি নেই, শুধু আছে নিঃশব্দ হাহাকার। সুমু ধীরে বলল, আমি কেমন মা বলেন? একটা প্রাণ রাখতে পারলাম না, নিজের সন্তানকে ধরে রাখতে পারলাম না। তার কাছে এই মুহূর্তে নিজের শরীরটাই যেন অপরাধী। সে হাত পেটের দিকে ছুঁয়ে আবার কেঁপে উঠল। সিরাজ সুমুর হাত দুটো চেপে ধরল। তার চোখ রক্তবর্ণ হয়ে উঠেছে। তুমি কোনো দোষ করনি সুমু। আমি খালি হয়ে গেছি খান সাহেব, আমার ভেতরটা শূন্য হয়ে গেছে। সিরাজ গম্ভীর কণ্ঠে বলল, তুমি খালি নও, আমি আছি তো, তুমি আমার প্রাণ। সুমু ধীরে চোখ বন্ধ করল, তার ঠোঁটে ব্যথায় ভেজা একটুখানি হাসি। সিরাজ সুমুকে জড়িয়ে দাঁড়িয়ে রইল চুপচাপ। আজ একজন পুরুষ হয়ে নয়, একজন অসমাপ্ত বাবা হয়ে দাঁড়িয়ে থাকে সে। ঘরের ভেতর নীরবতা জমে এলো, শুধুই মনিটরের টিকটিক শব্দ হচ্ছে। সুমু অল্প নড়ে উঠল। চোখের কোণায় ধীরে ধীরে জমতে থাকা এক বিন্দু অশ্রু গড়িয়ে পড়ার আগেই সিরাজ তা মুছে দিল নিজের হাত দিয়ে। সুমু কিছু বলতে চাইল, কিন্তু গলা দিয়ে স্বর বেরোল না। সিরাজ তার পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিল। হঠাৎ দরজায় নক পড়ল। সিরাজ উঠে গিয়ে দরজা খুলে দিল। একজন নার্স দাঁড়িয়ে আছে, হালকা হাসি মুখে নিয়ে। স্যার, 3 ঘন্টা হয়ে গেছে, আপনি যদি একটু বাইরে আসতেন। আসলে ম্যামের কথার মাঝখানে এক হাত উঁচু করে সিরাজ থামিয়ে দিন নার্সটিকে। সেই চিরচেনা গম্ভীর কণ্ঠে বলল, না, আপনাকে করতে হবে না, আপনি রেখে যান, আমার বউ আমি করে দেব। নার্স একটু থমকে গেল। তিনি কিছু বলার চেষ্টা করেও সিরাজের চোখের ভেতরে দৃঢ়তা দেখে মাথা নিচু করে বলল, ঠিক আছে স্যার, এখানে রেখে যাচ্ছি, কিছু প্রয়োজন পড়লে জানাবেন। তিনি চলে গেলেন। সিরাজ কেবিনের দরজা বন্ধ করে দিয়ে সুমুর কাছে ফিরে এলো। বিছানার পাশে রাখা ছোট প্যাকেটটার কাছে গেল, যেখানে নার্স ন্যাপকিন আর প্রয়োজনীয় জিনিসপত্র দিয়ে গেছে। অন্য সময় হলে সুমু লজ্জা পেত, ভ্রু কুচকে তার খান সাহেবের দিকে রাগী দৃষ্টিতে তাকাতো আর বলতো, এই সব কথা মানুষজনের সামনে বলে কেউ? তারপর তার খান সাহেবের সাথে খুনসুটি করত। কিন্তু আজ সে চুপচাপ। তার চোখের কোণা একটুখানি নোনা জল, ঠোঁট দুটো শক্ত করে একসাথে চেপে রেখেছে, যেন শব্দ করলেই সবকিছু ভেঙে পড়বে। সিরাজ দীর্ঘশ্বাস ফেলল। সে সুমুর কাছে এসে বসল। নিঃশব্দে সে এক হাতে চেঞ্জ করার জন্য সুমুকে সাহায্য করল। পুরো কাজটা সে খুব যত্নের সাথে করল। সুমুর চোখ বুজে এলো, ঠোঁট কাঁপছে, বুকের ভেতর থেকে একটা চাপা শব্দ বেরিয়ে আসছে তার। আমি তো কিছুই চাইনি, আমি চেয়েছিলাম বাবুটা আমাদের কোলে আসুক। এটা তো খুব বেশি চাওয়া ছিল না, তাই না? সিরাজ তাকিয়ে রইল সুমুর দিকে। সুমু আবারও বলল, খান সাহেব, আমার বাবুটাকে কখন কোলে নেব? সিরাজ চোখ বন্ধ করল। তার ভেতরে একটা কিছু চিৎকার করে উঠল, কিন্তু বাইর থেকে সে শান্ত কণ্ঠে বলল, যখন তুমি একেবারে ঠিক হয়ে যাবে সুইটহার্ট, তখন আমরা আবারও ডাকবো ওকে, আবার আসবে আমাদের বেবি। আমি কি অসুস্থ খান সাহেব? সিরাজ টেবিল থেকে রিপোর্টটা নিয়ে সুমুর হাতে দিল। সুমুর আলতো হাতে রিপোর্টটা ধরল, ধীরে রিপোর্টটা পড়তে শুরু করল। রিপোর্টটা পড়া শেষে সে বালিশে মাথা ঠেকিয়ে চোখ বন্ধ করে বসে রইল। সিরাজ রিপোর্টটা জায়গা মতো রেখে বলল, তুমি নিজেকে দোষ দিচ্ছ, কিন্তু তোমার কোনো দোষ নেই। সৃষ্টিকর্তা যা করেন অবশ্যই আমাদের ভালোর জন্য করেন। তুমি আর ভেবো না, নিজেকে স্ট্রং বানাও। তুমি তো সিরাজ খানের বউ, এত দুর্বল আমার সুইটহার্ট নয়। আমি কি আর কোনোদিনই মা হতে পারবো না? সিরাজ সুমুর হাত শক্ত করে ধরে বলল, এমনটা নয়, অবশ্যই পারবে। ডক্টর বলেছেন অপারেশনটা হয়ে গেলে 1 বছর পর আমরা আবারও ফ্যামিলি প্ল্যানিং করতে পারবো। সুমু একটু স্বস্তি পেল। সিরাজ সুমুকে জড়িয়ে বসে রইল, যেন এত হাহাকারের মধ্যে প্রিয়সীকে একটু প্রশান্তি দেওয়ার চেষ্টা। ধবধবে সাদা মার্বেলের উপর কাঁচের দেওয়াল, কোনো জানালা নেই। আলো আসে ছাদের নিচে বসানো নীলাভ বাতি থেকে। সেই আলো চোখে লাগে না, কিন্তু দেয় এক অজানা গা ছমছমে অনুভূতি। রুমের কোনায় রাখা এক বিশাল অ্যাকুয়ারিয়ামে কালো অ্যারাওয়ানা মাছ ধীরে সাঁতার কাটছে, যেন এই ঘরের নীরব পাহারাদার সে। কেন্দ্রে এক বিশাল চকচকে টেবিল,
টেবিলের চারপাশে বসার চেয়ারগুলো কালো লেদারের। রুমের ঠিক মাঝখানে বসে আছে রাইয়ান চৌধুরী, এক হাতে মোবাইল, অন্য হাত ডান পায়ের হাঁটুতে ঠেস দেওয়া, চোখে অদ্ভুত এক স্থিরতা, ঠিক যেন সে কাউকে শেষবারের মতো জীবনের গেমে চাল দিচ্ছে। মোবাইলে স্পিকারে ভেসে আসছে কাঁপা গলায় ডক্টর দুর্জয়ের কণ্ঠ। রাইয়ান গম্ভীর গলায় বলল, দুর্জয়, ওর এখন কি অবস্থা আমি দেখতে চাই, আমাকে একটা ভিডিও ক্লিপ পাঠাও। ফোনের অপর প্রান্তে দুর্জয়ের গলা কাঁপছে, কণ্ঠে ভয় মিশে আছে তার। বস, রুমের সামনে খুব কড়া সিকিউরিটি দেওয়া আছে, আর ওই কেবিনে কোনো পুরুষ ডক্টর ঢুকতে পারবে না, এটা খুব ঝুঁকিপূর্ণ হয়ে যাবে। রাইয়ান ঠোঁট কুঞ্চিত করে ঠান্ডা গলায় বলল, ঠিক আছে, তবে কোনো নার্স পাঠাও, আমার ভিডিও ক্লিপ চাই। চাই মানে চাই। দুর্জয় একটু থমকালো, কণ্ঠে কম্পনের সাথে বলল, চেষ্টা করছি বস, চেষ্টা না, আমার চাই। দুর্জয় হালকা নিঃশ্বাস নিয়ে বলল, বুঝেছি বস, আমি দেখছি কি করা যায়। রায়ান কলটা কাটল। দুর্জয় একজন নার্সকে তার কেবিনে ডেকে পাঠালো। নার্স আসতেই দুর্জয় তার সামনে এক বান্ডিল টাকা রেখে বলল, 103 নম্বর কেবিনের পেশেন্টের কি অবস্থা এখন, তার একটা ভিডিও ক্লিপ আমাকে এনে দাও। কিন্তু স্যার, ওই কেবিনের সামনে গার্ড দাঁড়ানো, এখন তো কারো ঢোকা নিষেধ। দুর্জয় টাকার বান্ডিলটা নিয়ে বলল, ঠিক আছে, আপনি যান, অন্য কাউকে দিয়ে করিয়ে নেব। নার্সটি লোভে পড়ে গেল। এতগুলো টাকা হাতছাড়া করার ভয়ে সে তাড়াহুড়ো করে বলল, আমি পারবো স্যার, আমি পারবো। দুর্জয় হাসল। নার্সটি টাকাগুলো নিয়ে বেরিয়ে গেল কেবিন থেকে। হাসপাতালের করিডোর ধীরে ধীরে ফাঁকা হয়ে এসেছে। বিভিন্ন ওয়ার্ডে রোগীরা ঘুমিয়ে পড়েছে। নার্সের গলার আওয়াজ ক্ষীণ হয়ে আসছে, যেন রাতের গভীরতাও ক্লান্ত হয়ে পড়েছে। কিন্তু সুমুর কেবিনের চারপাশে নিঃশব্দে দাঁড়িয়ে থাকা ছায়াগুলো এখনও সজাগ। ঘড়ির কাঁটায় রাত 2টো। সিরাজের বডিগার্ডরা কড়া নজরে দেখছে আশেপাশে চলাফেরা করা প্রতিটি মানুষকে। চতুর্থ তলায় কেবল এই একটি কেবিনের সামনে রয়েছে 5 জন সশস্ত্র নিরাপত্তারক্ষী। কেবিনের ভেতর নরম আলো জ্বলছে। সুমুর নিঃশ্বাস ওঠানামা করছে ধীরে শান্তভাবে। ক্লান্ত শরীরটা ঘুমে আচ্ছন্ন, কিন্তু কপালের মাঝে লুকিয়ে থাকা দুশ্চিন্তার ছায়া এখনও মুছেনি তার। সিরাজ পাশে বসে আছে। সে হাত ধরে রেখেছে সুমুর। তার চোখে ঘুম নেই, আছে শুধু নীরব ধ্যান আর বুকের গভীর থেকে জমে ওঠা অপরাধ বোধ। সেই অপরাধ যা তাকে বারবার বলছে, তোমার স্ত্রী আজ তার শরীরের ভিতর হারিয়েছে একটি স্বপ্ন, আর তুমি কিছু করতে পারোনি। সিরাজ জানালার পাশে গিয়ে দাঁড়ালো। বাইরে চাঁদের আলো কাঁচের ওপর পড়ে সাদা রেখার মতো জ্বলছে। হাসপাতালের নিচে তার গাড়ি দাঁড়িয়ে আছে, আলো নেভানো। আকাশ একটানা নিস্তব্ধ, অথচ সিরাজের বুকের ভিতর ঝড়। হঠাৎ পেছন থেকে একটা মৃদু কাশি ভেসে আসে। সে ঘুরে তাকালো। সুমু উঠে বসেছে, চোখ আধ বোঝা। আপনি জেগে আছেন? সিরাজ দ্রুত তার পাশে ফিরে এলো। সুমু নিঃশব্দে তাকালো তার খান সাহেবের চোখের দিকে। মানুষটার চোখের নিচে কালি, ঠোঁট ফাটা ফাটা, তবুও তার চোখে সেই শান্ত দীপ্তি। কাল আমাকে বাড়ি নিয়ে যাবেন না? সিরাজদার কপালে ঠোঁট ছোঁয়ালো। নিয়ে যাব, নিজের হাতে শাড়ি পরিয়ে দেব কাল তোমাকে। আপনি আমার সাথে ঘুমাবেন না? সিরাজ আলতো হাসল। সে আবারও ঠোঁট ছোঁয়ালো সুমুর কপালে। তারপর বেডে উঠে সুমুকে বুকে জড়িয়ে শুয়ে পড়ল। দুর্জয়ের পাঠানো নার্স সুমুর কেবিনের দরজার সামনে এসে দাঁড়ালো। ভেতরে যাওয়ার জন্য পা বাড়াতেই বডিগার্ডরা তাকে আটকে সোজা মুখে বলল, বিনা পারমিশনে এই কেবিনে কাউকে অ্যালাউ করা হবে না ম্যাডাম, অনুগ্রহ করে ফিরে যান। নার্স হালকা কড়া গলায় বললেন, আমি পেশেন্টকে দেখতে এসেছি, সরি। ভেতরে স্যার নিজে আছেন, স্যার দেখে নেবেন ম্যামকে, আপনি আসতে পারেন। নার্সটি লজ্জায় ও ভয়ে পিছিয়ে গেল। সে বুঝল আর এদিক থেকে ঢোকা সম্ভব নয়। আড়ালে গিয়ে নার্স ফোনে দুর্জয়ের কাছে রিপোর্ট করল, স্যার, বডিগার্ডরা আমাকে ঢুকতে দিচ্ছে না। তারা বলছে পারমিশন ছাড়া কেউ অ্যালাউ হবে না, আর ভেতরে ওনার হাজবেন্ড আছে। দুর্জয় শান্ত গলায় বলল, ঠিক আছে, আমি রায়ান স্যারের সঙ্গে কথা বলছি। দুর্জয় কল কেটে রায়ানকে কল করল। রায়ান কল পিক করতেই দুর্জয় ভয় মেশানো কণ্ঠে বলল, স্যার, নার্স ঢুকতে পারেনি, বডিগার্ডরা কেবিনের দরজা পাহারা দিচ্ছে, আর তার থেকেও বড় কথা, ভেতরে সিরাজ খান নিজে আছেন। রায়ান মুহূর্তেই উত্তেজিত হয়ে উঠল। তার চোখ জ্বলে উঠল অগ্নির মতো। সে ফোন ছুঁড়ে ফেলে রুমের মধ্যে ভাঙচুর করতে শুরু করল। মাহিন দ্রুত রায়ানের পাশে এসে বলল, স্যার, শান্ত হন, এই রাগে কোনো লাভ নেই, পরিকল্পনা করে ধীরে ধীরে কাজ করা দরকার। রায়ান গর্জে উঠল, আমি আর কোনো দেরি চাই না, আমার ওকে চাই। মাহিন হালকা গলায় বলল, ঠিক আছে স্যার, আমরা সব সামলে নেব, আপাতত একটু ধৈর্য ধরুন। রায়ানের চোখে রাগ। সে গর্জন করে বলল, ধৈর্য ধরতে পারছি না, আমার হাতে সময় কম। ওই পার্টির দিন ওই মেয়েকে আমি প্রথম দেখেছিলাম, সেদিন ওর প্রতি ভালো লাগা এসলেও পাত্তা দিইনি। কিন্তু থেমে গেল রায়ান। এক মুহূর্ত থেমে আবারও বলল, ভালোবাসা? মাহিন, এই শব্দটা তো আমি বহুবার শুনেছি, বহু মেয়ের ঠোঁটে, চোখে, কণ্ঠে। কিন্তু জানিস, সুমুর চোখে যখন আমি প্রথম সেই বিষণ্ণ প্রশান্তি দেখেছিলাম, আমি বুঝেছিলাম আমি শেষ হয়ে গেছি।
আমি তাকে চেয়েছি যেমন মরুভূমি চায় এক ফোঁটা জল। আমি তাকে চেয়েছি যেমন এক অভিশপ্ত কবি চায় তার অপূর্ণ কবিতার শেষ পংক্তিটি। আমি তাকে ছুঁতে চাই না মাহিন। আমি চাই সে আমার প্রতিটি নিঃশ্বাসে থাকুক, আমার রক্তে, আমার ঘৃণায়, এমনকি আমার পাপেও। তাকে পাবো কিনা জানি না, কিন্তু আমি চাই সে আমার চোখের দিকে তাকিয়ে বলবে, রায়ান, তোমাকে আমি ভয় পাই। সেদিন আমি তার সামনে বসে বলবো, ভয়টাই তো ভালোবাসার আরেক রূপ মায়াবতী। ভালোবাসলে মানুষ তার নিজের মনকেই ভয় পায়। আপনি তো নারীদের ঘৃণা করতেন বস। আপনার মতো কঠোর মনের মানুষের পক্ষে কাউকে ভালোবাসা সম্ভব? বিশেষ করে নারীকে ভালোবাসা সম্ভব? রায়ান এক মুহূর্ত চুপ থাকল। তার চোখের পাতা ধীরে নামল। গলায় এক বিষণ্ণ ধ্বনি এনে বলল, হ্যাঁ, আমি নারীদের ঘৃণা করতাম। তাদের কাঁদতে দেখলে হাসতাম। ভালোবাসা বলতে বুঝতাম দুর্বলতা। আমি বিশ্বাস করতাম নারীরা কেবল ছলনার প্রতিচ্ছবি। কিন্তু সুমু, সে আমার সব বিশ্বাস ভেঙে দিয়েছে। তার চোখে ছিল না কোনো জটিলতা, তার মুখে ছিল না কোনো স্বার্থ। আজ আমি সেই ভয়টাকেই ভালোবেসে ফেলেছি মাহিন। আমি ওকে মারতে চেয়েছিলাম। ওকে ভালোবেসে ফেলার ভয়েই আমি আরও বেশি মরিয়া হয়ে উঠেছিলাম ওকে মারার জন্যে। কিন্তু পারলাম কই? ও অনেক বেশি পবিত্র। ও একদম অন্যরকম। আমি তোকে বলে বোঝাতে পারবো না। ওর চোখে আমি যা দেখেছি, ওর মধ্যে আমি যা দেখেছি, তা আমি জীবনে অন্য কোনো নারীর মধ্যে দেখিনি। আমি নারীদের ঘৃণা করতাম, কিন্তু সুমু নামের মেয়েটা আমার সেই ঘৃণার গায়ে ভালোবাসার আগুন লাগিয়ে দিয়েছে। শেখ বাড়ির ড্রয়িং রুমে এখন আগুন জ্বলছে। সামিয়া আর নাজমিন মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, চোখে পানি দুজনের। তাদের দুজনের পাশে দাঁড়িয়ে আছে ভারিয়া আর ফারিন। তারা দুজনেই চুপচাপ। ঘর ভর্তি মানুষ। সাখাবাত সাহেব, শামীম সাহেব, রুমা বেগম, হাসি বেগম, মাজেরা বেগম, আশিক, শাহরুখ, ইফতিয়া, রাইসা সকলেই উপস্থিত ড্রয়িং রুমে। ইফতিয়া আর রাইসা কাল এসেছে এই বাড়িতে। কিছুদিন থাকবে তারা। ঘরের পরিবেশটা চাপা উত্তেজনায় ঠাসা। হঠাৎ হাসি বেগম তেড়ে উঠলেন। তোমরা কি ভেবেছ নিজের মতো করে চলবে? স্কুল ফাঁকি দিয়ে কলেজে গিয়েছ? কোন সাহসে? কাজ থেকে অনুমতি নিয়ে? রুমা বেগম রাগীশ্বরে বললেন, আর একবার এমন করলে হাত পা ভেঙে ঘরে বসিয়ে রাখব। আজ পিয়াস সময় মতো না গেলে কি হতো বুঝতে পারছো? পড়াশোনা করতে ভালো লাগে না, তাই না? ছেলে দেখবে দুজনের জন্যে। বিয়ে দিয়ে দেই তোমাদের দুজনকে। বাদরামি যখন করবেই শ্বশুর বাড়িতে গিয়ে করো। এই বাড়িতে এসব চলবে না। সামিয়া চোখ মুছে বলল, ওরা বাজে কথা বলেছিল, আমরা তো কিছু বলিনি। হাসি বেগম মেয়েকে মারার জন্য তেড়ে আসতে নিলে শাহরুখ আটকালো তাকে। হাসি বেগম দাঁতে দাঁত চেপে বললেন, অন্যায় করে আবার মুখে মুখে কথা বলার সাহস কিভাবে পাস তুই? জিভ টেনে ছিঁড়ে ফেলবো। ওরা বাজে কথা বলেছে। তোরা কোন সাহসে স্কুল ফাঁকি দিয়ে কলেজে গেলি তার জবাব দে। সাখাবাত সাহেব তাকে থামিয়ে দিয়ে বললেন, থামো তোমরা, ওরা এখনো ছোট, কেউ মারবে স্নে ওদের। দোষ ওরা করেনি। আমি মানছি ওরা স্কুল ফাঁকি দিয়ে কাউকে কিছু না বলে কলেজে গিয়ে অন্যায় করেছে, তাই বলে ওই বদমাস ছেলেগুলো আমার বাড়ির মেয়েদেরকে বাজে কথা বলবে? তোমরা চুপ থাকো। পিয়াস আসুক, ওর থেকে সব শোনা যাবে। শিকদার বাড়ি আর শেখ বাড়ির সবাই জানে পিয়াস রাগান্বিত একটা ছেলে। যখনই আসবে বিস্ফোরণ ঘটবে। ইফতিয়া আস্তে করে ফারিনকে সরিয়ে একটু সাইডে গিয়ে বলল, কলেজে কি হয়েছে ফারিন? সরল মনে একটা ছোট্ট ঢোক গিলে বলল, সেদিন সকালে সামিয়া, নাজমিন আর ফারুপু মিলে প্ল্যান করেছিল আজ স্কুল ফাঁকি দিয়ে কলেজে যাবে ওরা। একটা ছোট্ট অ্যাডভেঞ্চার বলতে পারো। আমি আর ফারুপু তো আগে থেকেই কলেজে থাকতাম, বাট ওদের কথা ছিল স্কুল ফাঁকি দিয়ে কলেজে আসবে। আমি আর ফারুপু একটা ক্লাস পর কলেজ থেকে বেরিয়ে যেতাম। কলেজ ঘুরে রেস্টুরেন্টে যেতাম, একটু হালকা খাওয়া দাওয়া করতাম, আর তারপর বাড়িতে ফিরে আসতাম। আর আমরা আগে থেকেই জানতাম ভাইয়া আজ কলেজে যাবে না। তবে আমাদের ভাগ্য অন্য কিছুর প্ল্যান করে রেখেছিল। সামিয়া আর নাজমিন কলেজে ঢুকতেই কিছু ছেলের নজর ওদের দিকে পড়ে। ওরা সামিয়া আর নাজমিনকে উল্টাপাল্টা কথা বলে। ঠিক সেই সময়ে কোথা থেকে ভাইয়া আর তার দলবল কলেজে এসে হাজির। ভাইয়া আসতেই কিছু জুনিয়র ছেলে সবকা ভাইয়াকে বলে দিয়েছে। আর ভাইয়া তো জানোই, ওই ছেলেগুলোকে সে তার দলবল সহ নিয়ে কলেজ ক্যাম্পাসের মধ্যে বেধড়ক পিটিয়েছে। তারপর শাহরুখ ভাইয়াকে কল দিয়ে কলেজে আসতে বলেছে। শাহরুখ ভাইয়া আসতেই আমাদের এই বাড়িতে পাঠিয়ে দিয়েছে। আর তারপরের সবটা তো দেখতেই পাচ্ছ। বাইরে বাইকের শব্দ শোনা গেল। পিয়াস ঢুকে এলো বাড়ির ভেতরে। সে এসেই সোজা সামিয়ার দিকে তাকালো। সাখাবাত সাহেব পিয়াসকে বসতে বলল। পিয়াস কোনো দিকে পাত্তা না দিয়ে সোজা শামীম সাহেবের দিকে তাকিয়ে বলল, ওদের বকেছেন? শামীম সাহেব ঠান্ডা গলায় বললেন, আসলে তোমার মামিরা একটু। শামীম সাহেব কথা শেষ করার আগেই পিয়াস শান্ত কিন্তু ভারী কণ্ঠে বলে উঠল, আমি বারণ করেছিলাম ওদের কিছু না বলতে মামু। ঘরটা আরও নিস্তব্ধ হয়ে গেল।
কারো মুখে কোনো শব্দ নেই। ফারিয়া, ফারিন আর ইফতিয়া পর্যন্ত নিঃশ্বাস আটকে তাকিয়ে রইল পিয়াসের দিকে। সামিয়ার চোখ থেকে পানির গাল বেয়ে নেমে যাচ্ছে। নাজমিন চোখ নিচু করে দাঁড়িয়ে আছে, যেন পৃথিবীর সব ভুল আজ ওদের ঘাড়ে এসে পড়েছে। হাসি বেগম রেগে বললেন, তোমাদের বোনেরা ভুল করবে আর তাদের কিছু বলা যাবে না? তুমি ওদের শাসন না করে উল্টো ওদের পক্ষ নিচ্ছ? তোমাদের এই আধুনিকতার ঠেলায় একদিন কিছু একটা হয়ে, হ্যাঁ নিচ্ছি, ওদের গায়ে কেউ স্পর্শ করার সাহস দেখালে তাদের গায়ে আগে আমার হাত উঠবে। আমি জানি ওরা ভুল করেছে, স্কুল ফাঁকি দিয়ে কলেজে গেছে, কিন্তু তাতে কারও অধিকার হয় না ওদের অসম্মান করার। ওরা বোকামি করেছে, কোনো অপরাধ না। ঠিক বলেছ পিয়াস, আমি প্রথমেই বলেছি ওরা ছোট, ওদের শিক্ষা দিতে হবে, অপমান নয়। তবে পিয়াস, ওদের তুমি বুঝিয়ে দিও যেন আর এমন না করে, সাহস পেয়ে যেন বারবার বোকামি না করে বসে। পিয়াস এগিয়ে এসে সামিয়ার সামনে দাঁড়ালো, খুব নিচু গলায় বলল, তুই কাঁদছিস কেন রে? সামিয়া কাঁপা কণ্ঠে বলল, আমরা তো কিছু করিনি ভাইয়া, ওরাই তো। সামিয়ার কথা আটকে গেল কান্নায়। পিয়াস ধীরে নরম সুরে বলল, কাঁদবি না, আমি আছি তো, এই রকম ভুল আর করিস না। এই প্রথম পিয়াস একটা সাহস দেখালো। ছোট থেকেই সে সামিয়াকে কখনো ছুঁয়ে দেখেনি, কিন্তু আজ সে সামিয়ার হাত ধরল। সে সামিয়ার হাতটা টেনে নিল নিজের দিকে, আরেক হাত দিয়ে ইশারা করল নাজমিনকে। ঠান্ডা গলায় বলল, চল, আজ আমাদের বাসায় থাকবি, এই বাড়িতে আজ থাকতে হবে না। কিন্তু ভাইয়া, পিয়াসের গলা এবার কঠিন হলো। সে হালকা কড়া মেজাজে বলল, চুপ, একটাও কথা না। দুজনকে সামনে নিয়ে দরজার দিকে হাঁটা শুরু করল সে। সবাই নীরবে তাকিয়ে আছে। পিয়াস আর কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে বেরিয়ে এলো ওদের নিয়ে। শামীম সাহেবরাও আর কিছু বলল না। সেই মুহূর্তেই পেছন থেকে একটা চেনা গলা শোনা গেল। শাহরুখ হালকা ফিসফিস করে পিয়াসকে বলল, আমার বোনকে নিয়ে যাচ্ছিস? তাহলে তোর বোনকে এখানে রেখে যা। পিয়াস থেমে গেল। সামিয়ারা একটু সামনে চলে গেল। পিয়াস এক পা পেছনে এসে শাহরুখের চোখে চোখ রেখে বলল, ঠিক এইভাবেই একদিন বউ করে নিয়ে যাব। আমিও আনবো তোর বোনকে। এখন তোর বোনকে রেখে যা, তুইও চল আমাদের বাড়িতে, আজ রাত আড্ডা দিয়ে কাটাবো। ওদের দুজনের কথার মাঝে ইফতিয়া, রাইসা আর আশিক এলো। আশিক অলতো হেসে বলল, সবাই ফুপুমনির বাড়িতে চলে গেল, আমরা এখানে কেন থাকব? আমরাও যাব। পিয়াস আর শাহরুখ হাসল। সকলে মিলে একসাথে বেরিয়ে পড়ল সিকদার বাড়ির উদ্দেশ্যে। কেবিনের জানালায় আলতো আলো এসে পড়েছে। বাইরের নীরবতা যেন কেবিনের ভেতরের ভারী নিস্তব্ধতাকে আরও গাঢ় করে তুলেছে। সুমু চুপচাপ বসে আছে বিছানায়, এক হাত পেটের ওপর রাখা। তার চোখে জল নেই, কিন্তু সেই নিস্তব্ধ দৃষ্টিতে যে কষ্ট লুকোনো, তা যেন পুরো ঘরটাকে নিঃশব্দে কাঁদিয়ে দিচ্ছে। সে পেটের ওপর হাত বুলিয়ে বলল, মা তো তোর জন্য স্বপ্ন বুনেছিল রে, তুই কি সত্যিই আসবি না? তার গলা কেঁপে উঠল, বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। কাল অপারেশন, ডাক্তার বলেছেন ঝুঁকি আছে, কিন্তু জরুরি। সুমু জানে ওটা একটা টিউমার, কিন্তু সে জানে ওর মধ্যে যে একটা জীবন ছিল, ছোট্ট একটা আশা ছিল, যেটা ওর হৃদয়ের কোথাও আজও বেঁচে আছে। হঠাৎ দরজায় হালকা নক পড়ল। সুমু চোখ মুছে মুখ ফেরালো। সুমু? অনন্যা খাতুন, নিশিতা, রিয়াজ আর ফিরোজা এসেছে। সবার মুখেই চাপা বিষণ্ণতা। অনন্যা খাতুন সুমুর পাশে বসে হাত ধরে বললেন, তুমি একা একা কাঁদছিলে না তো? সুমু মাথা নাড়ল, কিন্তু চোখে নতুন জল চিকচিক করে উঠল। অনন্যা খাতুন সুমুর মাথায় হাত রেখে বললেন, আমরা আছি তোমার পাশে, সব ঠিক হয়ে যাবে। তুমি খুব শক্ত মেয়ে, এত সহজে ভেঙে পড়ো না। ঈশিতা কিছু না বলে চুপচাপ সুমুর জন্য আনা কমলার রসটা গ্লাসে ঢেলে দিল। রিয়াজ সুমু অন্য হাত ধরে বলল, মাই পার্টনার, সব ঠিক হয়ে যাবে, তুমি কষ্ট পেও না। সুমু রিয়াজের দিকে তাকিয়ে আলতো হেসে অনন্যা খাতুনের উদ্দেশ্যে বলল, বাকিরা আসেনি আম্মু? অনন্যা খাতুন সুমুর কপালে আদরের পরশ এঁকে দিয়ে বললেন, রাতে সকলে আসবে, ইভেন তোমার মামা শ্বশুর বাড়ির সকলেও আসবে। ঈশিতা সুমুর হাতে ফলের রসের গ্লাসটা দিল। সুমু খেতে চাইল না। ঠিক তখনই কেবিনের দরজাটা খুলে চেক শার্ট পরে ভিতরে ঢুকল সেরাজ। চোখে হালকা ক্লান্তি, হাতে সুমুর পছন্দের কিছু চকলেট। সে চোখ সবার ওপর দিয়ে চলে গিয়ে থামে সুমুর মুখে। সবাই এসেছ? সে সোজা এসে ফিরোজাকে খুলে নিয়ে ফিরোজার হাতে একটা চকলেট দিল। ফিরোজা চকলেটটা নিতে চাইল না। সে বলল, চকলেট তুমি নিউ ফ্রেন্ডকে দাও, নিউ ফ্রেন্ড কত কষ্ট পাচ্ছে। আলতো হেসে ফিরোজার গালে ঠোঁট ছুঁয়ে বলল, পাকা বুড়িটা, তুমি একটা নাও আর একটা তোমার রিয়াজ ভাইয়াকে দাও, বাকিগুলো তোমার নিউ ফ্রেন্ডের জন্য। ফিরোজা তবুও নেবে না। সে সেরাজের কোল থেকে নেমে ঈশিতার কোলে গিয়ে বলল, আমার নিউ ফ্রেন্ড তুষ্ট না হওয়ার পর্যন্ত আমি চকলেট খাবো না।
সুমু অবাক হয়ে তাকালো ছোট্ট ফিরোজার দিকে। কত ভালোবাসে এই বাচ্চা মেয়েটা তাকে। ঈশিতা অনন্যা খাতুনের কাঁধে হাত রাখতেই অনন্যা খাতুন আস্তে উঠে দাঁড়িয়ে বললেন, তোমরা একটু কথা বলো, আমরা এখন বাইরে আছি। কেবিনের দরজাটা নরম শব্দে বন্ধ হয়ে গেল। ঘরটা আবার নিস্তব্ধ হয়ে গেল। কেবল হৃৎস্পন্দনের শব্দ যেন শোনা যাচ্ছে। সেরাজ চুপচাপ তাকিয়ে আছে সুমুর দিকে। সুমুর স্নিগ্ধ মুখটা যেন কোনো অদৃশ্য শোকের নিচে চাপা পড়ে গেছে। চোখের কোণে একটা অস্পষ্ট ব্যথা, যেটা সে লুকাতে চায়। সেরাজ একটা গভীর ভারী দীর্ঘশ্বাস ফেলে সুমুর মন ভালো করার জন্য বলল, একটু আদর করবে বউ? একটা চুমু খাবে? আমিও একটা চুমু খাবো বউ। সুমু চমকে তাকালো তার দিকে। সেরাজের ঠোঁটার কোণে অদ্ভুত এক হাসি। সেই চেনা কঠিন মুখটা আজ এত কোমল লাগছে, যেন সুমুর সমস্ত কষ্ট একটুখানি হালকা হয়ে গেল। সে তাকিয়ে রইল তার খান সাহেবের চোখে। কি অপূর্ব দেখতে তার খান সাহেব! চোখের গভীরতা, গালের সেই হালকা খোঁচা খোঁচা দাড়ি, আর ঠোঁটের কোণে যে অদম্য ভালোবাসার রেখা, সব কিছুতেই যেন সুমুর মন বসে গেল। সে সেরাজের বুকে মাথা রেখে চোখ বন্ধ করল। সেরাজ তার চুলে আলতোভাবে হাত বুলিয়ে দিল। হঠাৎই সেরাজের মুখে একটা দুষ্টু হাসি খেলল। সে সুমুকে হাসানোর জন্য হালকা গলা ক্লিয়ার করে বলল, একটা চুমু খায় না বউ? সুমু মাথা তুলল। সেরাজ তার ডান গালে ঠোঁট ছুঁয়ে তার দিকে তাকিয়ে তার নাকে নাক ঘষে গান ধরল, স্বপ্নেরই জালে তোর হাই ভোল্টেজ গালে যেই হালকা ঠোঁট রেখেছি, ও শিট, সলিড কেস খেয়েছি। সুমু হেসে উঠল সেরাজের গান শুনে। সুমুর হাসিটা ছিল এক টুকরো বৃষ্টির মতো, যা সেরাজের মনে শান্তি দিল। সেরাজ মুগ্ধ হয়ে তাকিয়ে রইল তার প্রেয়সীর দিকে। এই হাসিটাই তো এতক্ষণ দেখতে চাইছিল সে। সেরাজ হসপিটালে সুমুর পাশে দিনরাত কাটাচ্ছে। নিজের স্ত্রীকে ছাড়া এক মুহূর্তও সে থাকতে পারছে না। তাই সেরাজের অফিসের সমস্ত দায়িত্ব গিয়ে পড়েছে শারবাজের ওপর। শারবাজ এখন এসকে লাক্সের অফিসের হেড হিসাবে কাজ করছে। সে আগের থেকে অনেক বেশি কঠিন, রূঢ় আর নিয়মনিষ্ঠ হয়ে উঠেছে। মুখে কোনো হাসি নেই, চোখে শুধু ক্লান্তি আর দায়িত্বের ভার। অফিসে এখন সেরাজের সব বন্ধুরা কাজ করছে। আইয়ুব, অমিত, ফাহিম, রাহিন সবাই একসঙ্গে ব্যস্ত। নতুন ব্র্যান্ড শুটিংয়ের প্রস্তুতি চলছে। স্যান্ডিও ওদের মার্কেটিং সেকশনে কাজ শুরু করেছে। অফিসের কাজে সকলে যার যার মতো ব্যস্ত। চিন্তা করার মতো বিষয়, ইনায়া হেড ডিজাইনার হিসেবে নিজের কাজ শেষ করল। একটা গুরুত্বপূর্ণ ফাইল তৈরি করেছে, যেখানে নতুন কালেকশনের কাপড়, ডিজাইন, থিম আর বাজেট অল কম্পাইলড নিটলি। তবে সমস্যা একটাই, এই ফাইলটা এখন শারবাজকে বিয়ে চেক করাতে হবে। আর তাতেই ইনায়ার কেমন যেন লাগছে। সেই ঝগড়ার পর থেকে আর তারা দুজনে কথা বলেনি। সন্দেহজনক। ইনায়া নীরবে ফাইল হাতে নিয়ে উঠে দাঁড়ালো। ধীর পায়ে হেঁটে শারবাজের কেবিনের সামনে এসে দাঁড়ালো। ইনায়াকে শারবাজের কেবিনের সামনে দাঁড়াতে দেখে আইয়ুব বলল, আজ আবারও যুদ্ধ লাগবে মনে হচ্ছে। ইনায়া শারবাজের কেবিনের দরজায় নক করল। শারবাজ গম্ভীর গলায় বলল, কামিন। ইনায়া কেবিনে ঢুকল। শারবাজ মাথা না তুলে বলল, বলুন কি দরকার? ইনায়া ফাইল এগিয়ে দিয়ে শান্ত গলায় বলল, এইটা অ্যাপ্রুভাল লাগবে, কাল প্রেজেন্টেশন। শারবাজ ফাইল খুলে পড়তে লাগল। তার ভ্রু কুঁচকে গেল। সে রাগান্বিত কণ্ঠে বলল, বাজেট ব্রেকডাউন, এই জায়গায় ভুল আছে। ফেব্রিক সোর্সিংয়ে রেফারেন্স নেই, টাইমলাইন মিসম্যাচ করছে। আপনি এগুলো দেখেননি? ইনায়া একটু চড়ার স্বরে বলল, আমি সব দেখে দিয়েছি, আপনি ভালো করে দেখেননি। শারবাজ ঠান্ডা গলায় বলল, আপনি ভুল করেছেন, অ্যাকসেপ্ট করুন। ইনায়া গর্জে উঠল, আমি কারো সামনে মাথা নিচু করি না মিস্টার শারবাজ। হোয়েন আই নো আই ডিড ইট রাইট। শারবাজ চেয়ার থেকে উঠে দাঁড়ালো। সে রাগান্বিত স্বরে বলল, আপনার অ্যাটিটিউড এই অফিসে চলবে না। পার্সোনাল ফিলিংস থেকে ডিসিশন নিচ্ছেন আপনি। দ্যাটস নট প্রফেশনালিজম মিস ইনায়া। ইনায়ার গলার স্বর আরও চড়া হলো। পার্সোনাল ফিলিংস? আপনি নিজের পার্সোনাল ইগো নিয়ে পুরো অফিস চালাচ্ছেন? বাইরে থেকে সবাই থমকে গেল। কেবিনের কাঁচের জানালার ওপাশ থেকে চোখে চোখ রেখে তাকিয়ে আছে অমিত, আইয়ুব, স্যান্ডিরা। শারবাজ কাগজ ছুড়ে দিল টেবিলের ওপর। রিরাইট দ্য প্রপোজাল, প্রপারলি না পারলে লিভ দ্য ডেস্ক। ইনায়া গর্জন করে বলল, আপনি কি আমাকে এইভাবে বলার? এই কোম্পানির বস জানে আমি কেমন কাজ করি। এই অফিস এখন আমার অধীনে। কাজ ঠিক না হলে আপনি যেমনই কাজ করেন না কেন, আমি ভুল দেখাবই। একদিন আপনি বুঝবেন, সব ভুল ধরলেই কেউ বড় বস হয় না মিস্টার খান। দিস ইজ প্রফেশনাল স্পেস, কোনো সার্কাস দেখানোর জায়গা না। প্রফেশনাল স্পেসে মানুষ মানুষকে সম্মান দেয়। আমি এখানে কাজ করতে এসেছি, সার্কাস দেখাতে না। কারো ব্যক্তিগত নাটক হ্যান্ডেল করার জন্য আমি দায়ী না। তাহলে ওটা প্রমাণ করেন, প্যাশন দিয়ে নয়, প্রিসিশন দিয়ে। ফাইলটা ফেরত নিয়ে যান এবং আগামী 1 ঘন্টার মধ্যে ঠিক করে নিয়ে আসুন। নো এক্সকিউজেস। ইনায়া ফাইলটা নিয়ে বেরিয়ে যাওয়ার আগেই আইয়ুবরা কেবিনে ঢুকল। শারবাজ চোখ বড় করে বলল, তোরা সবাই কেবিনে ঢুকলি কেন? নিহাল ঠোঁট পিপে হেসে বলল, আমরা দেখলাম তুই ইনায়াকে কাঁচা চিবিয়ে খেয়ে ফেলবি এমন একটা অবস্থা, তাই রেস্কিউ মিশনে এসেছি। আরবাজ হেসে বলল, আহা কি ডায়লগ!
প্যাশন নয়, প্রিসিশন দিয়ে প্রমাণ করুন। ভাইরে ভাই, হিরো হিরোইন এক ফ্রেমে থাকলেই এরকম আগুন লাগে। অমিত বলল, অফিসে কি দারুণ টিভি সিরিজ চলছে। রিয়াদ ক্যামেরা অন করে বলল, তোরা ঝগড়া কর, আমি তোদের একটা রিলস বানাই। সরবাজ চোয়াল শক্ত করে দাঁড়িয়ে বলল, সবাই বের হ, এখনই বের হ, আর যাকে তাকে আমার সাথে জড়াবি না। ইনায়া রাগ আর অপমান গিলে বলল, আমি নিজের কাজ আর সম্মান দুটোই গুরুত্ব দিই। আপনি সেটা বোঝেন না কারণ আপনি আপনার ইগো ছাড়া কিচ্ছু দেখতে পারেন না, আর তাই মানুষকে মানুষ বলে ভাবেন না, ভাবেন আপনি একাই সব। সরবাজ এক ধাপ এগিয়ে এসে বলল, আপনি জানেন আপনি ঠিক কোন জায়গায় হাত দিচ্ছেন আর কাকে কি বলছেন? আপনি আমার সম্পর্কে ভুল ধারণা নিয়ে বসে আছেন। তাহলে কি সকলকে দেখাচ্ছেন যে আপনি আমার সাথে তর্কে জড়ানোর ক্ষমতা রাখেন? ইনায়ার আর কিছু বলতে ইচ্ছা করল না, সে বেরিয়ে গেল কেবিন থেকে। সরবাজ আয়ুবদের দিকে তাকিয়ে বলল, সবাই বাইরে যা, এখনই যা, আমি কাউকে দেখতে চাই না। সবাই চুপসে গিয়ে হাসতে হাসতে একে একে বের হয়ে গেল, কিন্তু বাইরে দাঁড়িয়ে আবার ফিসফিস চালাতে শুরু করলো তারা। আরবাজ ঠোঁট পিপে হেসে বলল, একদিন ওরা একসাথে কফি খাবে, আমি বাজি রাখলাম। ফাহিম ভ্রু কুচকে বলল, না ভাই, কফি না, ওরা একসাথে ফাইনাল করবে। স্যান্ডি ফিসফিস করে বলল, ওরা ঝগড়ার মধ্যেই প্রেম করে, আর ওদের ঝগড়াটা আমাদের বিনামূল্যে এন্টারটেইনমেন্ট দেয়। হাসপাতালের কেবিনটা নিস্তব্ধ। বাইরের করিডোরে টিমে আলো জ্বলছে, কিন্তু সুমুর কেবিনের ভেতর সব আলো নিভিয়ে রাখা, যেন ঘুমটা ভেঙে না যায় সুমুর। সন্ধ্যা নামার কিছুক্ষণ আগেই পেটে হঠাৎ আবার ব্যথা শুরু হয়েছিল তার। সুমুর কুঁচকে যাওয়া মুখ দেখে সিরাজ ডাক্তারকে ডাকে। এক ডোজ ঘুমের ইঞ্জেকশন দেওয়ার পর সুমুর শরীর নিস্তেজ হয়ে আসে, আর তারপর চোখ জোড়া ভারী হয়ে বন্ধ হয়ে যায়। এখন গভীর ঘুমে আচ্ছন্ন সে। সিরাজ আজ সারাদিন সুমুর কাছেই ছিল, এক পা নড়েনি তার প্রেয়সীর কাছ থেকে। তবে কিছুক্ষণ আগে সুমুর কিছু প্রয়োজনীয় জিনিস আনতে বাহিরে গিয়েছে। বডিগার্ড দুজনকে কেবিনের সামনে থেকে সরতে না বলে গেছে, কিন্তু সিরাজ হসপিটাল থেকে বেরোতেই গার্ড দুজন পাশের ক্যান্টিনে নাস্তা করতে গেছে, এই ভেবে যে কয়েক মিনিটেই ফিরে আসবে তারা। সুমুর কেবিনের সামনে এখন একেবারেই শূন্য। কখনো কখনো কেউ যাওয়া আসা করছে, তবে সুমুর জন্য পাহারাতে কেউ নেই। হঠাৎ সুমুর কেবিনের দরজাটা ধীরে ধীরে খুলে গেল। হসপিটালের করিডোরে সাদা আলো ঢুকে পড়ল কেবিনের অন্ধকারে। আলো গিয়ে পড়ল সুমুর নিস্তেজ ঘুমন্ত মুখটাতে। তবে ঘুমের ইঞ্জেকশনের ফলে তার ঘুমের ব্যাঘাত ঘটল না। এক জোড়া পা ধীরে ধীরে ঢুকে পড়ল কেবিনের মধ্যে। ভিতর থেকে ধীরে ধীরে দরজাটা বন্ধ করে দিল সে। কেবিন রুমটা আবারও নিস্তব্ধ হয়ে গেল। এখন শুধু শোনা যাচ্ছে সুমুর ধীর নিঃশ্বাস আর সেই আগন্তুকের ধীরে ধীরে এগিয়ে আসা পায়ের শব্দ। ঘুমে তলিয়ে সুমু, পরিপাটি চুলগুলো এলোমেলো হয়ে ছড়িয়ে আছে বালিশের ওপর। নিঃশ্বাস ওঠানামা করছে। হঠাৎ পাশে রাখা সুমুর ফোনে নোটিফিকেশন এলো। সঙ্গে সঙ্গে ফ্ল্যাশ লাইট জ্বলে উঠল। আলোটা গিয়ে পড়ল তার মুখে। মৃদু আলোতে সুমুর মুখটা দেখতে পেয়ে সুমুর মাথায় দুবার হাত বুলিয়ে দিয়ে কপালে ঠোঁট ছোঁয়ালো সিরাজ। স্থির চোখে কিছুক্ষণ তাকিয়ে রইল সুমুর দিকে। সে ধীরে ধীরে ঝুঁকে এলো। খুব আলতো করে ঠোঁট ছোঁয়ালো সুমুর শুকিয়ে যাওয়া ঠোঁটে, যেন প্রাণহীন ঠোঁটে প্রাণ ফিরিয়ে দেওয়ার প্রচেষ্টা। শুকিয়ে যাওয়া ঠোঁট জোড়া একটু ভিজিয়ে দেওয়ার ইচ্ছা। সে একটা নিঃশ্বাস টেনে বলল, যতদিন তুমি আছো ততদিন আমি আছি সুইটহার্ট। যদি তোমাকে এই দুনিয়াতে 100 জন কোনো কারণ ছাড়া নিঃস্বার্থভাবে ভালোবাসে, তাহলে তাদের মধ্যে একজন আমি। যদি তোমাকে এই দুনিয়াতে কোনো কারণ ছাড়া নিঃস্বার্থভাবে একজন ভালোবাসে, তাহলে সেই একজন আমি। আর যদি তোমাকে এই দুনিয়াতে কেউ ভালোই না বাসে, তাহলে বুঝে নিও এই আমিটা আর বেঁচে নেই। সিরাজ পকেট থেকে ফোনটা বের করে স্যান্ডিকে কল করল। স্যান্ডি কল পিক করতে তাকে কিছু বলার সুযোগ না দিয়ে শীতল গলায় বলল, কেবিনের বাইরে একটা চেয়ার রাখো, আর এই ফ্লোরটা এক্ষুনি ক্লিয়ার করো। কেউ যেন এদিকে না আসে, কেউ না। এই ফ্লোরের সবগুলো সিসিটিভি ফুটেজ এক্ষুনি অফ করে দাও। স্যান্ডিকে পাল্টা কিছু বলার সুযোগ না দিয়ে কলটা কেটে দিল সে। গিয়ে বসল সুমুর পাশে। সুমুর মাথায় হাত বোলাতে বোলাতে মৃদস্বরে গান ধরল, पहले क्यों ना मिले हम, तन्हा ही क्यों जले हम, मिलके मुकम्मल हुए हैं या थे तन्हा भले हम। सावरे सावरे सावरे, ना हमारा हुआ न तुम्हारा हुआ, इश्क का ये सितम ना गवारा हुआ। ना हमारा हुआ न तुम्हारा हुआ, इश्क का ये सितम ना गवारा हुआ। सुन बेरिया सावरे, सुन बेरिया सावरे। থামল সে। কিছুক্ষণ চুপ করে থেকে
আবারও বলল, পাপীদের হয়তো ভালোবাসতে নেই সুইটহার্ট, ভুল হয়তো সত্যিই করেছি। নিজের পাপী হৃদয় দিয়ে এক পবিত্র মায়াবতীকে ভালোবেসে ফেলেছি। আমরা হয়তো অচেনাই ভালো ছিলাম। পাপীদের পবিত্রতাকে ভালোবাসতে নেই। তোমাকে ভালোবেসে আমার পাপ কিছুটা মোচন হলেও তোমাকে পাপী বানিয়েছি আমি। ভালোবাসার নামে তোমাকে শুধু কষ্ট দিলাম। ভুল করেছি আমি। পবিত্রতাকে পাপের ছোঁয়া দিয়েছি। আমি তোমাকে ভালো না বাসলে হয়তো তোমার পৃথিবীটা অন্ধকারে নামতো না আমার ছোঁয়ায়। গার্ড দুজন নিজেদের ফ্লোরে ফিরে এলো, কিন্তু ফ্লোরটা অস্বাভাবিক রকমের শান্ত। চোখাচোখি করে থমকে দাঁড়ালো দুজনে। তাদের মনে প্রশ্ন এলো, এই জায়গা তো সবসময় প্রাণ চঞ্চল থাকে, হঠাৎ এত নিস্তব্ধ কেন? তারা ধীরে ধীরে এগিয়ে গেল সুমুর কেবিনের দিকে। দরজার সামনে আসতেই চোখ ছানা বড়া হয়ে গেল তাদের। স্যার বলে একজন গার্ড বিস্ময়ে দৌড়ে গিয়ে বসে পড়ল সিরাজের পায়ের কাছে। সিরাজ নির্বিকারভাবে বসে আছে একটা চেয়ারে। তার সামনে রাখা সেন্টার টেবিলের ওপর 2 পা তুলে রেখেছে অবলীলায়, হাতে বিরিয়ানির প্যাকেট ধরা। মাথা চেয়ারের পেছনের দিকে হেলিয়ে দিয়ে চোখ বন্ধ করে রেখেছে, যেন রাজসিক শান্তিকে বিরিয়ানি উপভোগ করছে সে। চামচ দিয়ে অল্প অল্প করে তুলে নিচ্ছে বিরিয়ানি, তারপর ধীরে ধীরে খেয়ে যাচ্ছে, যেন বাইরের দুনিয়ার কোনো কিছুরই হুঁশ নেই তার। স্যান্ডি রোবটের মতন একদম স্থির হয়ে দাঁড়িয়ে, মুখে কোনো অভিব্যক্তি নেই, চোখে মুখে এক ধরনের ভয়ের ছায়া। গার্ড দুজন মাথা নিচু করে তার পায়ের কাছে বসে পড়ল। একের পর এক তারা কণ্ঠ কাঁপিয়ে বলতে লাগলো, স্যার আমাদের ভুল হয়ে গেছে স্যার, মাফ করে দিন স্যার। কিন্তু সিরাজের দিক থেকে কোনো সাড়া নেই, যেন তার অস্তিত্বই টের পাচ্ছে না সে। চোখ বন্ধ তার, মুখে অভিব্যক্তির এক বিন্দুও নেই। চামচে ধরা বিরিয়ানির প্রতিটি কণা যেন তার কাছে এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। চেয়ারের পেছনে হেলান দিয়ে বসে থাকা এই মানুষটার সামনে এখন যেন সময় থমকে গেছে। গার্ডদের কাঁপতে কাঁপতে কণ্ঠ, স্যান্ডির জমে থাকা দৃষ্টি, সব কিছুকে উপেক্ষা করে সিরাজ খান তার নিজস্ব রাজ্যে নির্বিকারভাবে বিরিয়ানি খেয়ে যাচ্ছে। গার্ড দুজনের কাঁপা কাঁপা গলায় বলা প্রতিটি কথা যেন বাতাসে মিলিয়ে যাচ্ছে। সিরাজ খানের কানে একটিও ঢুকল না। তিনি ধীর স্থির ভঙ্গিতে পুরো বিরিয়ানির প্যাকেটটা শেষ করল। বিরিয়ানির মশলার ঘ্রাণ, চামচের শব্দ আর গার্ডদের নিঃশ্বাস সব মিলিয়ে এক ধরনের অদ্ভুত থমথমে পরিবেশ। বিরিয়ানি শেষ করে সিরাজ মাথাটা একটু তুলে নিঃশব্দে হাত বাড়িয়ে পানির বোতলটা নিল টেবিল থেকে। কোনো তাড়াহুড়ো নেই বা রাগ নেই তার মধ্যে। এক নিঃশ্বাসে পুরো পানির বোতলটা শেষ করে ফেলল সে। তারপর ধীরে ধীরে তাকালো গার্ড দুজনের দিকে। চোখ দুটো তখনও শান্ত তার, কিন্তু সে শান্ততার নিচে এক ভয়ঙ্কর গর্জন যেন ঘুমিয়ে আছে। গার্ডদের গা দিয়ে ঘাম ঝরতে লাগল। স্যান্ডির মুখ তখনও কাঠের মতো শক্ত। সিরাজ ঠান্ডা গলায় বলল, ডিউটি করতে করতে তোদের এতটাই খিদে পেয়ে গেল যে তোরা আমার প্রাণ ভোমরাকে একা রেখে খেতে চলে গেলি? তার গলায় রাগ নেই, কিন্তু তার নরম গলার নিচে জমে থাকা বিস্ফোরণ ঠিকই টের পাচ্ছে সবাই। গার্ড দুজন কাঁপতে কাঁপতে ভয়ে ঢোক গিলে একসাথে বলে উঠল, আমাদের ভুল হয়ে গেছে স্যার, আর কোনোদিন এমন ভুল হবে না, কথা দিচ্ছি। সিরাজ একরকম হেলে পড়ে থাকা অবস্থায় হঠাৎ একটা ভয়ঙ্কর ঠান্ডা হাসি হাসল। সেই হাসিতে যেন গার্ডদের শির দাঁড়াবে ঠান্ডা স্রোত নামতে লাগলো। গার্ডদের অবস্থা দেখে হাসি থামিয়ে দিল সিরাজ। গলা আরেকটু নামিয়ে গলায় তীব্র অথচ শান্ত হতাশা নিয়ে বলল, আর কোনোদিনও ভুল করার সুযোগটাই তো পাবি না তোরা, তাহলে কিভাবে ভুল করবি? গার্ড দুজন তার পায়ের কাছে পড়ে এক প্রকার প্রাণ ভিক্ষা চাইতে লাগলো। স্যার আরেকটা সুযোগ দিন প্লিজ স্যার, ভুল হয়ে গেছে। তাদের কণ্ঠে কান্না আর আতঙ্ক মিলেমিশে একসাথে বেরিয়ে এলো। সিরাজ চোখ বুজে কিছুক্ষণ ওদের আহাজার শুনল, তারপর ঠোঁটের কোণে এক রহস্যময় অদ্ভুত হাসি টেনে নিয়ে শান্ত গলায় বলল, চল তোদের একটা সুযোগ দেই। গার্ড দুজনের চোখে একটুখানি আলো ফুটল, মনে হলো বুঝি মৃত্যুর দরজা থেকে ফিরতে চলেছে তারা। কিন্তু সিরাজ হঠাৎ ওদের মুখের দিকে তাকিয়ে বাঁকা হেসে মৃদু স্বরে ঠান্ডা গলায় বলল, মূর্খের দল। সে স্যান্ডির দিকে না তাকিয়েই বলল, স্যান নিয়ে আসো। স্যান্ডি বিন্দুমাত্র দেরি না করে মাথা নিচু করে সম্মতি জানালো। সে পাশের কেবিনে চলে গেল। মিনিট খানেক বাদে স্যান বের হয়ে এলো হাতে একটা বড় পার্সেল নিয়ে। স্যান্ডির পিছনে আরও দুজন লোক বেরিয়ে এলো, তাদের হাতেও বড় বড় পার্সেল। পার্সেলগুলো রাখা হলো একে একে টেবিলের পাশে। স্যান্ডির সাথে আসা বাকি দুজন দ্রুত হাত চালিয়ে পার্সেল খুলে ফেলল। ভেতর থেকে বেরিয়ে এলো অনেকগুলো বিরিয়ানির প্যাকেট। বিরিয়ানির সুগন্ধে পুরো ফ্লোর ভরে উঠল। গার্ডদের মুখে ততক্ষণে ভয়, কৌতূহল আর ঘাম একসাথে মিশে গেছে।
সিরাজ তখনও চেয়ারে হেলান দিয়ে বসে আছে। ঠোঁটে হালকা হাসি নিয়ে গার্ড দুজনের দিকে তাকিয়ে বলল, এখানে কতকগুলো বিরিয়ানির প্যাকেট আছে জানিস? গার্ড দুজন একসাথে ঢোক গিলে বলল, না স্যার। সিরাজ ঠোঁটের কোণে আবারও একটু হাসি টেনে নিয়ে বলল, 500 প্যাকেট। একটু থেমে আবারও বলল, জানিস এগুলো এখানে কেন এনেছি? গার্ড দুজন আরও ভয় ভয়ে মাথা নেড়ে বলল, না স্যার। সিরাজ এবার স্যান্ডির দিকে তাকালো, চোখে ক্লান্তি, মুখে হালকা আফসোস নিয়ে বলল, ये लोग कौन है यार? कहाँ से आते हैं ये लोग? अरे कोई इन दोनों को समझाओ। ये जीना चाहते हैं लेकिन कैसे जिएंगे? इन दोनों को तो मेरे एक सवाल का जवाब भी मालूम नहीं।